তাহলে এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের বাড়ির কাজ। ঠিক আছে, লাস্ট ক্লাসের বাড়ির কাজ এটা ছিল। সবাই কি এটা করতে কাজটা কি সবাই করতে পারছো বলো তো? দীপান্দা বলতেছে হ্যালো ভাইয়া, হ্যালো মাহিম ভাইয়া, হ্যাঁ ভাইয়া হাই। আচ্ছা, করতে পারছে। তাও আমি যদি করে দেওয়ার চেষ্টা করি, যদি করি তাহলে কিরকম লাগবে দেখি। প্রথমত কি বলছে, ক্যানভাস কি, অনেকে বলছে ক্যানভাস কি। আচ্ছা, ক্যানভাস হচ্ছে সবার আগে দেখি, আমরা দেখি কি বলছে এখানে। এখানে বলছে যে একটি কোন আকারের একটি তাঁবুর উচ্চতা হচ্ছে 7.5 মিটার। কোন আকারের একটি তাঁবুর উচ্চতা কত? 7.5 মিটার। তার মানে এইচ ইকুয়ালস টু কত? 7.5 মিটার। আমাদের হাইট হচ্ছে 7.5 মিটার। আর এই তাঁবু দ্বারা 2000 বর্গমিটার, 2000 বর্গমিটারের একটা জমি কিনতে চাইলে কি পরিমাণ ক্যানভাস থাকে? তাহলে 2000 যে বর্গমিটার বলছে, এটা কি অ্যাকচুয়ালি আমাদের ভূমি, তাই না? 2000 বর্গমিটার জমি ভূমি। এখন তাঁবু তো তুমি একটা জায়গায় খাটাবা, এই যে এইভাবে তাঁবুটা খাটাবা, ঠিক আছে, কাইন্ড অফ এইভাবে তাঁবুটা খাটাবা। তাহলে এই যে নিচে যে ভূমি, এই ভূমিটা হচ্ছে তোমার তোমার মাটিকে ঢেকে রাখবে, তাই না? এই এই জায়গাটুকুর উপর তুমি তাঁবুটা খাটাবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? এখন বলছে যে ভূমি কত, তোমার 2000 মিটার। তাহলে আমাদের পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল কত? ঠিক আছে, পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার ইকুয়ালস টু তোমার কত? 2000 বর্গমিটার, 2000 বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে আর এর মান কত আসবে বলতো? রুট ওভার তোমার 2000 বাই পাই, তাই না? আর এর মান আসবে রুট ওভার 2000 বাই পাই। তাহলে যেহেতু আমি আগের ক্লাসে করাইছি অঙ্কটা, তো আমার আনসার আসছিল বা তাদের সহকারে আনসার আসছিল 25.23 মিটার, 25.23 মিটার। ঠিক আছে, 25.23 মিটার। এবার আমরা এইচ জানি কত? 7.5 মিটার। এইচ হচ্ছে 7.5 মিটার। আর এর মান কত বলতো? 25.23 মিটার। ঠিক আছে, তাহলে এল এর মান কত বলতো? এল এর মান হচ্ছে তোমার রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল এর মান হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে তোমার কত আসতেছে? 25.23 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 7.5 হোল স্কোয়ার সমান সমান কত আসতেছে বলতো? আমার আসছিল হচ্ছে এখানে 26.32, 26.32 মিটার, 26.32 মিটার। এখন আমার কথা হচ্ছে যে তাঁবুর তো দুইটা ক্ষেত্রফল ছিল। তাঁবুর কি কি ক্ষেত্রফল ছিল? দুইটা। একটা হচ্ছে নিচের তাঁবু বা কোন যাই বলো, হ্যাঁ, তোমার নিচের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল একটা হচ্ছে কত? পাই আর স্কোয়ার। আরেকটা কত? পাই আর এল। তোমার এটা কি সাইডের ক্ষেত্রফল, তাই না? হেলানো তলের ক্ষেত্রফল। এটার নাম কি? পাই আর এল। এই পাই আর স্কোয়ারটা কিন্তু দেওয়া আছে, আর এই পাই আর এলটা কি? তোমার তাঁবুর হেলানো তলের ক্ষেত্রফল। এখন বলছি কি কি পরিমাণ ক্যানভাস লাগবে। ক্যানভাস মানে হচ্ছে, হ্যাঁ, ক্যানভাস হচ্ছে এক ধরনের কাপড় বলা চলে। ওই মোটা কাপড় থাকে, ঠিক আছে। ক্যানভাস হচ্ছে মোটা কাপড়, এগুলোকে তাঁবুর কাপড় বলে বা তাঁবুর ক্যানভাসও বলে, ঠিক আছে। তো তাঁবুর ক্যানভাস হচ্ছে অনেক মোটা কাপড়, এগুলো পাওয়া যায় বাজারে। ইউজ করে তোমার এই যে ইয়ে কি বলে এটাকে, তোমার অনেক গাঢ় টাইপের একটা কাপড়। হ্যাঁ, ঠিক আছে, মাঝে মধ্যে ক্যারি করে, সবসময় ক্যারি করে না। বা অন্যান্য ক্যানভাসের ছবি আঁকে না, হ্যাঁ, ওইটাও ক্যানভাস, এটাও ক্যানভাস, দুইটাই ক্যানভাস। ঠিক আছে, এখন আসো, এবার আসো তাহলে তোমার পাই আর এল দুই ক্যানভাস এক না। আচ্ছা, পাই আর এল ইকুয়ালস টু কত আসবে বলতো? পাই আর এল ইকুয়ালস টু আসবে তোমার পাই ইন্টু আর কত? 25.23, 25.23 ইন্টু এল কত বলতো? তোমার 26.32, তোমার 26.32। তাহলে আনসারটা কত আসবে? পাই আর এল এর আনসার কত? তোমার আমার আসছিল হচ্ছে 2086.378, 2086.378 মিটার স্কোয়ার, 2086.378 মিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফেলানো তলের ক্ষেত্রফল। সবাইকে বুঝছি? তাহলে এতটুকু আমাকে চাইছে কি পরিমাণ ক্যানভাস থাকবে। তাহলে তুমি তো আর মাটি ট্রিপল দিয়ে বা ক্যানভাস দিয়ে ঢাকবা না, ঠিক আছে। মাটি তো আর এটা দিয়ে ঢাকবা না, তুমি ঢাকবা সাইডের টুকি। তাহলে এই পরিমাণ ক্যানভাস হলেই তোমার চলবে, তারপর যদি টানাতে পারো। আচ্ছা, অনেকের 2086 পরে, হ্যাঁ, 2086 সাগরী বলতেছে মুখে মুখে করেন কিভাবে? ভাই মুখে মুখে করি না, আমি আগে একবার ক্লাসে পড়াইছি না। এখন কথা হচ্ছে যে ওই কি বলে, হ্যাঁ, তো তোমার ম্যাথ ছিল, সংখ্যা আসছে, তাতে এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই। দশমিকের পরে এদিক ওদিক কোনো সমস্যা নাই, কারণ এখানে অমূলদ সংখ্যা কি পাই ছিল, একটা অমূলদ সংখ্যা। আরো ছিল হচ্ছে তোমার কি ছিল, রুট ছিল, হ্যান ছিল, বহুত কিছু ছিল। তুমি দুইবার রুট করছো, পাই দিয়ে ভাগ করছো, so তোমার একটু এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে। তাহলে আসো আমরা নেক্সটে যাই। এবার আসো তোমাদেরকে একটা ম্যাথ দিই, পোল পোল কোশ্চেন, এটা একটা আনসার করো সবাই। 1.5 মিনিট টাইম দেবো, এর মধ্যে এটা আনসার করো।
ওকে, এইবার হচ্ছে আমরা এন্ড করলাম শেয়ার রেজাল্টস। নাও তোমরা দেখো। ওকে, এবার আমরা দেখি এডিসি এর মান কত। খেয়াল করো, এইটা কত বলতো? এটা হচ্ছে তোমার 6, এটা কত 6, আর এটা কত 6। ঠিক আছে, এটাও 6, এটাও 6। এখন কথা হচ্ছে এইটা যেহেতু 6, এখানে বলে দিছে এসি সমান এডি। এসি সমান কি? এডি। তাহলে এই এসির মান যদি 6 হয়, এডির মান কত হবে বলতো? এই এডির মানও কত? 6। এসির মান 6 হলে এডির মানও কত? 6। তাহলে বলতো এই পুরা ইডি এর মান কত? এই ইডি এর মান কত? 6 আর 6 12। 6 আর 6 কত? 12। আর নিচে এটা কত আছে বলতো? 6√2। ঠিক আছে, এটা কত আছে? 6√2। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি একটু সমকোণী ত্রিভুজ হয়, আমাকে এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। ঠিক আছে, এই কোণটা মানে কি? দেখো এই কোণটা যদি আমি সাইন নেই, তাহলে দেখো সাইন এডিসি। সাইন এডিসি সমান সমান কি বলতো? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব 6√2, এটা হচ্ছে লম্ব। আর অতিভুজ কত বলতো ভাইয়া? 12। অতিভুজ হচ্ছে 12। তাহলে সাইন তোমার এডিসি ইকুয়ালস টু কত? 6/12 মানে কত? √2 বাই তোমার 2। তার মানে কত? 1/√2। ঠিক আছে, তার মানে কি সাইন এ ডিসি ইকুয়ালস টু কত? সাইন 45। তার মানে এডিসি সমান সমান কত বলতো? তোমার এডিসি মানে হচ্ছে 45 ডিগ্রি। এডিসি মানে কত? 45 ডিগ্রি। সবাই কি বুঝছি? আমরা কি বুঝতে পারছি এডিসি মানে হচ্ছে 45 ডিগ্রি? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ক্লিয়ার। ওকে, অর্পিতা বণিক বলতেছে ঠিক আছে সি। সি মানে কি হচ্ছে? ক্লিয়ার আছে, সি আনসার না। তারপরে নেক্সট, কম্পাস ও রুলার ব্যবহার করে কোনটি আঁকা যাবে? আচ্ছা, এইটা কেউ ভুল করো না ভাইয়া। আচ্ছা, আর দিব না টাইম, যারা দিছি দিছো, এটা শিখার কিছু নাই তেমন। তাহলে কম্পাস ও রুলার ব্যবহার করে কোনটি আঁকা যাবে বলো তো সবাই? কম্পাস ও রুলার ব্যবহার করে কোনটি আঁকা যাবে? এই যে 90 ডিগ্রি কোণ যেটা, সেটাই তো আঁকা যায়, তাই না? কারণ একমাত্র তুমি লম্ব আঁকতে পারো 90, কম্পাস এবং রুলার ব্যবহার করে। কিভাবে আঁকো সবাই বলো তো? কম্পাস ও রুলার, এই যে চাঁদা বলে নাই মাইশা, চাঁদা বলে নাই কিন্তু, কম্পাস আর রুলার। দেখো এটা হচ্ছে তোমার এই যে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। এই হলো তোমার এটা। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ আঁকা যায়। 60 ডিগ্রিও তো হয় ভাই, কেমনে হয় জানি না। 60 ডিগ্রি কেমন? আচ্ছা, এখানে যে চারটা হয় সেইটা এখন 180 ডিগ্রি আঁকা যায়, 45 ডিগ্রি আঁকা যায়, কত কিছু আঁকা যায়। 45 ডিগ্রিকে ভাগ করে 22.5 আঁকা যায়, 22.2 ভাগে ভাগ করে আবার আঁকা যায়। এভাবে তো কত কিছু আঁকা যায়, তাই না? তো সবকিছু তো আর মানে আমরা লিখতে পারবো না। ঠিক আছে, 15 এর গুণিতক সব কোণ আঁকা যায়, হ্যাঁ অনেক কিছু আঁকা যায়। তো সবকিছু তো আমরা রাখবো না। না, 45, হ্যাঁ, কিন্তু ওখানে একটাও নেই, 40, 50, 35 একটাও আঁকা যায় না আই গেস। ঠিক আছে, তাহলে চলো। ভাইয়া জানেন না 6 ডিগ্রি আঁকা যায়? 6 ডিগ্রি, হ্যাঁ 6 ডিগ্রিও তো আঁকা যায়। কেমনে আঁকা যায় তোমার? 6 2 গুণা 12, 12 2 গুণা 24, 48, কিভাবে যেন আঁকা যায় আমি জানি না। অল্পের জন্য 100% হলো না। হ্যাঁ আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। ওকে, এবার চলো নতুন একটা কোশ্চেন, নতুন আরেকটা পোল, 3টা পোল। তাহলে স্টপ শেয়ারিং দিয়ে আমি নতুন একটা পোল শেয়ার করতেছি, তোমরা এটার আনসার দাও আজকে। এই হচ্ছে অফ করে দিলাম, তোমরা এখন রেজাল্ট দেখো তোমরা কি করছো। আচ্ছা, সবচেয়ে এটা অনেক ইজি জিনিস অ্যাকচুয়ালি। এটা কি আঁকছি আমরা? স্পর্শক আঁকছি। তো স্পর্শকের অনেক কিছুই লাগবে আজকে। তো সবাই স্পর্শক সম্পর্কে শিওর কিনা? এখন দেখো, খেয়াল করো, এই যে স্পর্শকটা, এটা কিন্তু একটা স্পর্শক, তাই না? স্পর্শকের এই স্পর্শকটা কিন্তু কেন্দ্র হতে ব্যাসার্ধ যদি স্পর্শক বরাবর আঁকো, তাহলে সেটা কিন্তু স্পর্শকের উপর লম্ব, তাই না? কেন্দ্র হতে স্পর্শ বিন্দু পর্যন্ত যেই রেখাটা আঁকা হয়, যে ব্যাসার্ধটা আঁকা হয়, সেটা কিন্তু স্পর্শকের উপর। এই স্পর্শকটা কত দেওয়া আছে? বলা আছে কি? ব্যাসার্ধ। তোমার ফার্স্ট অফ অল ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার। আর এই যে পিও দেওয়া আছে কত? তোমার পিও দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? ওপি দেওয়া আছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা এই স্পর্শকের দৈর্ঘ্য জানি না। তাহলে এই জানি না স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু কত? 5 স্কোয়ার। জানি না স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু কত? 5 স্কোয়ার। তাহলে জানি না স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে জানি না স্কোয়ার ইকুয়ালস টু তোমার কত? 21। তাহলে জানি না ইকুয়ালস টু কত? তোমার √21। √21 কত আসে ভাইয়া? 4.58 আসে। 4.58 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার মতে 4.6 দেওয়াটা বেটার। আমার মতে 4.6 দেওয়াটা বেটার, কোনটি নয় দেওয়ার থেকে।
তাসিন আজ করতেছে স্পর্শক কি ভাইয়া? স্পর্শক হচ্ছে তোমার বৃত্তের বহিষ্ঠ এমন একটা রেখা যেই রেখাটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করবে, একটা বিন্দুতে টাচ করবে। তার মানে কি এই রেখা আর বৃত্তের মধ্যে একটা বিন্দু হচ্ছে তোমার কমন। এই রেখা আর বিন্দুর মধ্যে এই রেখা আর বৃত্তের মধ্যে তোমার কি একটা বিন্দু হলো কমন। সবাই কি বুঝতে পারছো? এবার আসো, বলতেছে যে ভূমি, শিরোকোণ এবং অপর কোণদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ভূমি, শিরোকোণ এবং অপর কোণদ্বয়ের সমষ্টি। তাহলে ভূমি, শিরোকোণ ও অপর কোণদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে বলছে। তাহলে এখন আমাদের কি কি জিনিস দেওয়া আছে? তিনটা জিনিস। ভূমি, শিরোকোণ। শির মানে হচ্ছে মাথা, শির মানে কি মাথা, শিরোকোণ মানে কি মাথার কোণ, উপরের কোণ। বাই দ্য ওয়ে, ত্রিভুজের শিরোকোণ বলতে বোঝায় ভূমির অপোজিট কোণ, ঠিক আছে? শিরোকোণ মানে যে উপরেই থাকবে এমন কোনো কথা নাই। তুমি যদি মাথার নিচের দিকে নিয়ে যাও, তুমি যদি উল্টা হয়ে দাঁড়াতে পারো, তার মানে কি তোমার মাথা কি পায়ের জায়গায় হবে? তা তো হবে না, তাই না? তো মাথা মাথার জায়গায় থাকবে। তো শিরোকোণ মানে উপরে থাকবে এমন কোনো কথা না। শিরোকোণ মানে হচ্ছে যেটাকে তুমি ভূমি বলতেছো তার ঠিক বিপরীত কোণটা হচ্ছে শিরোকোণ, ঠিক আছে? তাহলে শিরো মানে কি মাথার কোণ বা উপরের কোণ, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? ভূমি, শিরোকোণ ও অপর কোণদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ভূমি, শিরোকোণ এবং অপর কোণদ্বয়ের সমষ্টি। আচ্ছা, এখন ভাই আমাকে একটা কথা বলতো, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এটা কি একটা কোণ? ঠিক আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে শিরোকোণ প্লাস অপর দুই কোণ কত? অপর দুই কোণ সমান সমান কত হবে বলতো? অপর দুই কোণ সমান সমান কত? 180 ডিগ্রি হবে। শিরোকোণ প্লাস অপর দুই কোণ হবে 180 ডিগ্রি। তাহলে অপর দুই কোণ মানে কত বলতো? অপর দুই কোণ সমান সমান কত? অপর দুই কোণ সমান সমান কত? 180 মাইনাস শিরোকোণ। 180 মাইনাস শিরোকোণ, তাই না? 180 মাইনাস শিরোকোণ, ঠিক আছে? তাহলে শিরোকোণ প্লাস অপর দুই কোণ সমান সমান কত? 180। তাহলে অপর দুই কোণ কত? 180 মাইনাস শিরোকোণ, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার কথা হচ্ছে আমি শিরোকোণ কোণটাকে ধরবো। শিরোকোণ ধরবো, এখানে একটা কোণ আঁকো তুমি, এক্স কোণ আঁকো। এখানে একটা কোণ আঁকো যে এক্স, ঠিক আছে? এই হলো এক্স হচ্ছে একটা কোণ, এটা হচ্ছে তুমি শিরোকোণ ধরতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার শিরোকোণ ধরতে পারো। এখন ভূমি কোণটা, এটা মনে করো ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমিটাকে তুমি এ ধরতে পারো, ঠিক আছে? এটাকে তুমি কি ধরতে পারো? এ ধরতে পারো। এখন এই শিরোকোণের ঠিক বাকি যে কোণটা, সম্পূরক কোণটা, এটাই কি বলতো অপর দুই কোণের সমষ্টি না? তাহলে এইটা হচ্ছে আমাদের শিরোকোণ। তাহলে শিরোকোণের যে অপর দুই কোণ, শিরোকোণের যে সম্পূরক কোণটা সেটাই কি অপর দুই কোণের সমষ্টি। শিরোকোণের যে সম্পূরক কোণটা সেটাই কি অপর দুই কোণের সমষ্টি। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে শিরোকোণ, এটা হচ্ছে তোমার শিরোকোণ। আর বাকি কোণটা কত বলতো? বাকি কোণটা কত? অপর দুই কোণের সমষ্টি। এটাই হচ্ছে তোমার সমষ্টি বাকি দুই কোণের। এখন আমরা কি করব? আমাদের কাজটা কি আছে? এটা একটু বাঁকা হয়েছে, যদিও বাঁকা হওয়ার কথা না। আমরা হচ্ছে এটাকে ঠিক করিয়ে আঁকার চেষ্টা করি। এটা সোজা হওয়ার কথা, এটাকে আমরা উল্টাভাবে আঁকছি, একটু বাঁকা হয়েছে জাস্ট। এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? এখন চলো, এখন হচ্ছে আমরা আঁকার চেষ্টা করি। সবার ফার্স্টে আমরা কি নিব? একটা রশ্মি নিব। সবার ফার্স্টে কি নিব? একটা রশ্মি নিব। রশ্মিটার নাম কি? তোমার যা খুশি তা দিতে পারো। আমি দিই এ এক্স রশ্মি নিব। তাহলে এক নম্বরে কি নিব বলতো? এ এক্স রশ্মি নিব। এক নম্বরে হচ্ছে এ এক্স রশ্মি নেই। এক নম্বরে এ এক্স রশ্মি নেই। এখন এই এ এক্স রশ্মি নিলাম, ভালো কথা। এখন কথা হচ্ছে এই এ এক্স রশ্মির যে কোনো একটা জায়গা থেকে, কোন জায়গা থেকে নিবা? তুমি এইখান থেকে নাও, এখান থেকে একটা বিন্দু নাও বি, এখানে একটা বিন্দু নাও বি। তাহলে এই যে বি বিন্দু নিলাম, তাহলে 2 নম্বরে লিখবো এই বি বিন্দুতে এক্স হতে এক্স এ বি একটি বিন্দু নেই, বি বিন্দু নেই। একটা বিন্দু নিলাম বি। কেন নিলাম একটু পরে বুঝবা। একটা বিন্দু নিলাম বি। এখন এই বি তে তুমি কি এঁকে ফেলো বলতো? এক্স কোণটা এঁকে ফেলো। এই বি তে কি আঁকবা? এক্স কোণটা এঁকে ফেলো, ঠিক আছে? এই শিরোকোণটা কোথায় আছে? তুমি বি তে এঁকে ফেলছো। খেয়াল করো, শিরোকোণটা যদি বি তে এঁকে ফেলো তাহলে তুমি কি করতে পারবা? দেখো 3 নম্বরে দেখো, তাহলে কি করলাম আমরা? এটার নাম কি দিবা? সি। তাহলে কোণ এ বি সি সমান সমান কি 100 এক্স। কোণ এবিসি সমান সমান কি 100 এক্স। এবার 4 নম্বরে দেখো, খেয়াল করো, এইটা যদি শিরোকোণ হয়, এটা কি কোণ আছে? শিরোকোণ মানে কি মাথার কোণ। তাহলে এটার ঠিক অপোজিটে কি হবে? ভূমি আসবে। এটার ঠিক উল্টা পাশে কি আসবে? ভূমি আসবে। তাহলে ভূমি তুমি কিভাবে আঁকবা? ভূমিটা আঁকবা হচ্ছে এখান থেকে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ নিবা ভূমির সমান। ভূমির সমান করে ব্যাসার্ধ নিলে এই যে এখানে হচ্ছে তুমি ভূমিটা এঁকে ফেলো। এখানে যদি ভূমিটা এঁকে ফেলো তাহলে এটার নাম দিবা ডি। তাহলে কি বলবা? যে এ হতে এডি সমান এ এফ।
এ হতে এডি সমান এ এক। তাহলে তুমি ত্রিভুজটা পেয়ে গেলা। কোন ত্রিভুজ? অতএব ত্রিভুজ কোনটা? এ ডি বি হচ্ছে তোমার নির্দিষ্ট ত্রিভুজ। সবাইকে বুঝতে পারছি? কি করলাম? আমরা শিরোকোণটা আঁকলাম, এখানে এক্স, শিরোকোণের ঠিক অপোজিট বাহুটা কি? ভূমি। ভূমিটার নাম কি? এ। আমরা জাস্ট এ হতে এই বাহুর উপর ভূমিটা কেটে নিলাম, সুতরাং এটা হচ্ছে ভূমি সমান ভূমির ঠিক অপোজিট কোণটাকে শিরোকোণ, আর শিরোকোণের অপোজিট বাহুকে ভূমি। আর এখানে তোমার ঠিকই ওয়াই হবে। এই ওয়াইটা কি বলতো? এই ওয়াইটা কি বলতো? অপর দুই বাহুর সমষ্টি। বহিষ্ঠ একটা বাহুকে যদি ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করো, বাকি দুইটা কোণের সমষ্টি হবে না? তাহলে এই ওয়াইটাই কি তোমার অপর দুই কোণের সমষ্টি হবে। সবাইকে বুঝতে হবে? অপর দুইটা অ্যাঙ্গেল তো লাগে নেই না ভাইয়া, লাগে নেই। ঠিক আছে, অপর দুইটা অ্যাঙ্গেল দরকার পড়ে না। হ্যাঁ, এটাকে কেন্দ্র না করে অন্য কোনো কেন্দ্র থেকে করলে সমান চাপ নিলে হবে না? না ভাই, একে কেন্দ্র করতেই হবে। এছাড়া আর কোথায় কেন্দ্র করবা বলো? একে তো কেন্দ্র করতেই হবে, তাই না? এছাড়া তো আর কোনো জায়গা থেকে করা যাবে না। আচ্ছা, বি কি যে কোনো বিন্দু নিতে পারবো? জি, নিতে পারবো। বি যে কোনো বিন্দু নিতে পারবা, এ এক্স এর উপরে যে কোনো বিন্দু নিতে পারবা, বাট অযাচিত বিন্দু নিও না। এডি কি লম্ব হতে হবে? না ভাইয়া, লম্ব তো না। এডি তো লম্ব না, এডি তো এমনি এক্স, এডি তো লম্ব না। ঠিক আছে, ঠিক আছে, এডি তো লম্ব আপনি ভাইয়া। একে কেন্দ্র না করে অন্য কোনো কেন্দ্র বিন্দু করে গিয়ে সমান চাপ নিলে হবে না। না ভাই, একে কেন্দ্র করে নিতেই হবে। ঠিক আছে, এই কিন্তু লম্ব হয় না। আচ্ছা, সবাই আবার একটু বুঝো, সবাই একটু আবার বুঝো। আমরা আবার একটু দেখি। ভাই, এটা তো উল্টা উল্টা লাগে, উল্টা উল্টা লাগে। তো ত্রিভুজকে আমরা একটু কাট করে রাখছি, বুঝছো? ত্রিভুজকে শোয়াই রাখছি, এই জন্য শিরোকোণটা মানে লাইক ত্রিভুজ শুয়ে আছে, দ্যাটস ওয়াই শিরোকোণটা তোমার সাইডে চলে গেছে। হ্যাঁ, এক্স এর যে কোনো মানই হবে, তাই না? আচ্ছা, আবার একটু দেখো, সবাই একটু আবার দেখো, আমি সাইডে আঁকছি। সবার পাশে তুমি কি করবে? একটা রশ্মি নিবা। সবার পাশে তুমি একটা রশ্মি নিলা। রশ্মি নিয়ে তুমি এ আর এক্স একটা রশ্মি নিলা। তুমি এইখানে তুমি কি বিন্দু দিবা? বি বিন্দু দিবা। বি বিন্দু দিয়ে তুমি কি আঁকবা? এক্স আঁকবা। বি বিন্দুতে কি আঁকবা? এক্স আঁকবা। তাহলে এটা কত হচ্ছে? এবিসি। এ থেকে নিয়ে এই পর্যন্ত তোমার কি ভূমিটা কেটে নিবা। এ থেকে এই পর্যন্ত তুমি কি করবা? ভূমিটা কেটে নিবা। ভূমিটা যদি কেটে দাও তাহলে তো ত্রিভুজটা হয়ে গেছে। তাহলে এক্স এর বিপরীত হচ্ছে ভূমি, আর ভূমির বিপরীত হচ্ছে এক্স। তার মানে শিরোকোণ আর ভূমি পরস্পর বিপরীত। আর এক্স এর বাইরে কি আছে? ওয়াই আছে। তার মানে কি অবশ্যই ওয়াই হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সবাই কি বুঝতে পারছি? আমার কথা বুঝতে পারছি সবাই? ওকে, তারপর এবার আসো নেক্সটে যাই আমরা। নেক্সটে দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, ত্রিভুজের। আচ্ছা, আনাস বলতেছে ভাইয়া, আমি যদি এক্স আরো বড় নিতাম তাহলে কোনো সমস্যা? এক্স তো অবশ্যই যত বড় খুশি তত বড় নিতে পারবো। ঠিক আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি। তাহলে আমার ভূমি সংলগ্ন কোণকে এক্স, ভূমি সংলগ্ন কোণকে এক্স। ঠিক আছে, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স, এই হচ্ছে এক্স। উচ্চতা, উচ্চতা কি বলতো? উচ্চতা হচ্ছে তোমার এইচ, উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, উচ্চতা হচ্ছে এইচ। অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। অপর দুই বাহুর সমষ্টিকে, এটা হলো তোমার এস। অপর দুই বাহুর সমষ্টি হলো এস, এটা হলো আমাদের এস। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে? ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো? সবার ফার্স্টে আমরা সবসময় যা করি সেটা হচ্ছে একটা রশ্মি নিই। কি করি? একটা রশ্মি নিই। এটা হচ্ছে রশ্মি নিলাম। আমরা কি রশ্মি নিব? এ এক্স রশ্মি নিব। তাহলে এক নম্বরে আমরা লিখতে পারি এ এক্স রশ্মি নেই। এ এক্স রশ্মি নেই, এক্স রশ্মি। ঠিক আছে, একটা রশ্মি নিলাম, এটার নাম হচ্ছে এক্স। যদি এক্স রশ্মি নিয়ে থাকো, এখন তুমি কি করবা? ভাইয়া খেয়াল করো, এখন হচ্ছে তোমার এখানে কি করতে হবে? এখানে একটা লম্ব আঁকতে হবে। আমরা সবাই আসলে লম্ব আঁকতে পারি না? আমরা কি সবাই লম্ব আঁকতে পারি? বলতো, সবাই কি লম্ব আঁকতে পারি না? সবাই কিন্তু লম্ব আঁকতে পারি। তাহলে কি? এ ওয়াই লম্ব, দুই নম্বর হচ্ছে তোমার এ ওয়াই লম্ব কোথায় আঁকি? এক্স এর উপর আঁকি। এক্স এর উপর এ ওয়াই লম্ব। তাহলে এ ওয়াই লম্ব এক্স আঁকি। ঠিক আছে, এ ওয়াই লম্ব এক্স আঁকি। ঠিক আছে, এখন আঁকার পরে এই এ ওয়াই থেকে, ঠিক আছে, এই এ ওয়াই থেকে আমরা কি কাটবো? এই এ ওয়াই থেকে আমরা কি কাটবো? হাইটটা কেটে নিব। আমরা হাইট যেটা, এই উচ্চতা হাইট সেটা কেটে নিব। তাহলে এখানে কি দিবা? বি দিতে পারো। তাহলে এখানে কি হাইট? তাহলে এইখানে তুমি লিখতে পারো 3 নম্বরে লিখবো যে এবি সমান এবি সমান এইচ আঁকি। তাহলে আমরা কি করলাম? এ ওয়াই থেকে এই হাইটটা কেটে দিলাম। এখন তুমি চিন্তা করো, এই বি এর মধ্যে তুমি আবার একটা লম্ব, এই বিতে তুমি আবার কি করলে? একটা লম্ব আঁকলা। লম্ব আঁকলে এটার নাম দাও তোমার বিসি। তাহলে 4 নম্বরে তুমি যেটা করতে পারো, বিসি লম্ব
বিসি লম্ব তোমার কত AY, বিসি লম্ব AY। এখন ভাইয়া বিষয়টা কি দাঁড়াচ্ছে, একটু আমরা দেখার চেষ্টা করি। খেয়াল করো, আমাদের ত্রিভুজের উচ্চতার কথা বলছে কত, h, তাই না? ত্রিভুজের উচ্চতা কত বলছে, h বলছে, ঠিক আছে? এখন ত্রিভুজের উচ্চতা যদি h হয়, খেয়াল করো সবাই, ত্রিভুজের উচ্চতা যদি h হয়, খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের ফ্লোর, এটা কি আমাদের বাসার ফ্লোর, আর এটা হচ্ছে আমাদের ওয়াল, এটা কি আমাদের বাসার ওয়াল, আর এটা হচ্ছে আমাদের কি ছাদ, ছাদ মানে কি রুফ, এটা কি আমাদের রুফ, ঠিক আছে? তাহলে এবার চিন্তা করো যে এটা যদি ফ্লোর হয়, এটা রুফ হয়, এটা ওয়াল হলো, তাহলে আমাকে একটা হাইট দিয়ে দিছে, এই হাইটের রুফ হতে হবে, তাই না? এই হাইটের রুফ হতে, তাই ত্রিভুজের উচ্চতাটা কি, ত্রিভুজটা এই ফ্লোর আর রুফের মধ্যে থাকবে। তুমি তো তোমার বাসার রুমের মধ্যে থাকবে না, তো বিষয়টা কি, তুমি আর তোমার ফ্লোর আর রুফের মধ্যে থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমরা ফার্স্টে একটা ফ্লোর আঁকছি, ফ্লোরের সাথে লম্ব এঁকে ওয়াল আঁকছি, ওয়ালের সাথে লম্ব এঁকে আমরা কি আঁকছি, রুফ আঁকছি, ছাদ আঁকছি। এখন ছাদ আর ফ্লোরের মধ্যে আমরা ত্রিভুজটা আঁকবো, কি করব, ছাদ আর ফ্লোরের মধ্যে ত্রিভুজটা আঁকবো। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট ইনফরমেশন কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এখানে তোমার ভূমি সংলগ্ন একটি কোণ। তাহলে ত্রিভুজের ভূমিটা কোথায়, ফ্লোরের মধ্যে, তাহলে এই ফ্লোরের মধ্যে তুমি কি করবা, একটা কোণ এঁকে ফেলবা, ফ্লোরের মধ্যে তুমি একটা কোণ এঁকে ফেলো, এটা হচ্ছে তোমার ভূমি সংলগ্ন কোণ এক্স, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে ফ্লোরের মধ্যে তুমি কোণটা এঁকে ফেলো, তাহলে এটার নাম কি দিবা তুমি, এটা ডি দাও, তাহলে DAX, এটার নাম হচ্ছে তোমার কি DAX, তাহলে এটা কি DX। 5 নম্বর পয়েন্টটা কি, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে DAX সমান সমান কি কি, তোমার কোণ এক্স, DAX সমান সমান কোণ এক্স। এবার 6 নম্বর পয়েন্টে যদি DAX সমান এক্স আঁকি, এখন খেয়াল করো, এইখান থেকে আমরা এই যে এডি যে আঁকছি, এডি থেকে আমরা পুরা এই এসটা কেটে নিব, এডি থেকে এসটা কেটে নিব, তাহলে এডি থেকে যদি এসটা কেটে নাও, তাহলে এই এডি থেকে যদি এস কেটে নাও, এখানে কত দিবা, ই দাও, তাহলে এই সমান তুমি কি নিচ্ছ, এস নেই, এই সমান এস নেই, কেন এস কাটছে, এই এডি থেকে এস কাটছে, দেখো এস মানে কি বলতো ভাইয়া, দুইটা বাহুর সমষ্টি, এস মানে কি দুইটা বাহুর সমষ্টি, সবাই একটু বোঝার চেষ্টা করো, এস মানে কি সমষ্টি, এই জিনিসটা কি সমষ্টি। এখন আমি যে এইখান থেকে সমষ্টিটা কেটে নিয়েছি, এই পুরাটা কি আমার সমষ্টি, এই পুরাটাকে আমার সমষ্টি। এখন খেয়াল করো, আমি বলছি কি বাসার মধ্যে কে থাকবে, ত্রিভুজ থাকবে, তাহলে আমার বাসার মধ্যে কে আছে, খেয়াল করো তো সবাই, বাসার মধ্যে কি আছে, একটা বাহু আছে, ঠিক আছে? বাসার মধ্যে একটা বাহু আছে, এটা তো ত্রিভুজ, ত্রিভুজ এর উপরে যাবে না। এবার বলতো এই যে বাসার বাইরে যে আছে সে কি তাহলে আর একটা বাহু, আমার কথা কি বোঝা গেছে? বাসার মধ্যে তো একজনকে পেয়ে গেছি, পুরাটা কি আমার সমষ্টি, তাই না? এই যে পুরাটা কাটছি, এই পুরাটা কি আমার সমষ্টি, তাহলে বাসার মধ্যে কি আছে, একটা বাহু আছে, তাহলে বাসার বাইরে যে আছে সে নিশ্চয়ই আরেকটা বাহু। এই কথা কি সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো এই যে এই কথাটা, এই যে এইখানে যে বাসার বাইরে যে আছে সে যে আরেকটা বাহু, এটা কি বুঝতে পারছো, একই পরিমাণে যে আরেকটা বাহু। আচ্ছা, তাহলে এই বাসার বাইরের বাহুটাকে ভিতরে কিভাবে আনবা বলতো, এই বাসার বাইরের বাহুটাকে ভিতরে আনার কেন উপায় আছে? সে তো ছাদের উপর যাইতে পারবে, এই জিনিসটা কি বুঝতে পারছো? সে তো ছাদের উপর যাইতে পারবে, তাহলে এইখান থেকে ওর সমান করে, এই যে বাসার বাইরের বাহুর যে সমান করে, ওর সমান করে যদি এখানে একটা চাপ আঁকো, এখানে যদি তুমি একটা চাপ আঁকো, তাহলে কি হবে বলো তো? এবার কি ও বাসার ভিতরে চলে আসতে পারো, তাহলে কি এখন ওকে এখানেও রাখতে পারো, এইখানেও রাখতে। সবাই কি বুঝতে পারছো নাকি আমি বুঝি নাই, বুঝতে পারি? এই সমান এস নেই, তারপরে কি 5 নম্বরে কি বলতে পারো, সরি 7 নম্বরে কি বলতে পারো, যে এফ হতে এফ হতে এফ হতে তোমার এফ ই এর সমান, এফ ই এর সমান করে চাপ আঁকবে। এখন কোথায় ছেদ করে, এখানে মনে করো তোমার এফ জি আর জি প্রাইমে ছেদ করে, জি আর জি প্রাইমে ছেদ করে, তাহলে ত্রিভুজ তোমার দুইটা হইতে পারে, ত্রিভুজ দুইটা হইতে পারে, একটা কি এ এফ জি, আরেকটা কি তোমার এ এফ জি প্রাইম, দুইটাই হইতে পারে, ঠিক আছে? এখন অনেকে বুঝছি অনেকে বুঝি নাই, চলো আবার একটু বলি, সবাই আবার একটু খেয়াল করো, আবার একটু বলি, খেয়াল করো, এই হলো আমাদের চিত্র। সর্বশেষে একটা রশ্মি নিব, আমরা রশ্মি নিলাম, বুঝছো? এটা কি আমাদের বাসার ফ্লো, বুঝো, এটা হচ্ছে আমাদের বাসার ফ্লো। তাহলে এখন কি করব, আমরা লম্বা একটা ওয়াল দিব, এই যে ওয়াল দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়াল, ঠিক আছে? ওয়াল। এখন কথা হচ্ছে আমাদের বাসার ছাদের উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে এইচ কেটে ছাদটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের রুফ। তাহলে আমাকে বলা হচ্ছে ত্রিভুজটা এটার ভিতরে বসবাস করবে,
কোথায় থাকবে? ত্রিভুজটা এটার ভিতরে বসবাস করবে। তাহলে তুমি এইখান পর্যন্ত তুমি একটা কোণ আঁকলা, এই আঁকলা এক্স কোণ আঁকলা। এখন এতটুকু পর্যন্ত তুমি এক্স কোণ আঁকছো না, এই বাহুর মধ্যে তুমি কি কেটে নিলা? এস কেটে নিলা। এই বাহু পর্যন্ত তুমি সমষ্টিটা কেটে নিলা। এই বাহুর এটা পর্যন্ত তুমি কি কেটে নিলা? সমষ্টিটা কেটে নিলা। এখন তুমি জানো এই পুরাটা হলো সমষ্টি। এখন এই বাসার ভিতরে যে আছে সে তো ভদ্র ছেলে, এই বাসার ভিতরের টুককে ভদ্র ছেলে, তার মানে ও একটা বাহু, ত্রিভুজের একটা বাহু। তাহলে এই বাসার বাইরে যে এস টুক আছে সেইটাকে অবশ্যই অভদ্র ছেলে, সে অবশ্যই তোমার বাসার বাইরে যেহেতু বসে আছে, তার মানে কি সে আরেকটা বাহু অবশ্যই, এস এর বাকি অংশ। তাহলে ওকে যদি বাসায় আনতে হয় তাহলে কি করতে হবে? ওর সমান করে ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ রাখতে হবে, একটা বৃত্তচাপ রাখতে হবে। যদি বৃত্তচাপ রাখো এইখানে মিলাই দাও আর এখানে মিলাই দাও, দুই জায়গায় যদি মিলাই দাও তাহলে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে। প্রথমত দুইটা ত্রিভুজের উচ্চতা সেম, দুইটা ত্রিভুজেরই এই যে বাসার ভিতরের যে বাহু সেটা সেম, দুইটা ত্রিভুজের বাসার বাইরের বাহু সেম। সবাইকে বুঝতে পারছো? আর ভূমির উচ্চতা সেম। তাহলে দুইটা রুফের ভিতরে থাকতে হবে কেন ত্রিভুজকে? বাইরে গেলে কি ভুল হবে? হ্যাঁ, আমরা তো রুফের ভিতরে, কারণ ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে না, আমরা তো উচ্চতাকে সীমাবদ্ধ করে রাখছি। হ্যাঁ, যে এই উচ্চতার মধ্যে আমরা ত্রিভুজটা বুঝলে সবার ফার্স্টে উচ্চতা দিয়ে দিছে, উচ্চতা দিয়ে আমরা এই উচ্চতার মধ্যে ত্রিভুজে থাকি, ত্রিভুজের এই উচ্চতাটা এটা হবে, এটা ফিক্স করে দিচ্ছি। কথা কি বোঝা গেছে? এটা জাস্ট একটা গল্প বললাম মজা করার জন্য, আর কিছুই না। বুঝতে পারছি আমরা কিভাবে আঁকবো? বুঝতে পারছি? বলতো বুঝতে পারছি কিনা? যদি মান দেওয়া থাকে তাহলে কিভাবে করবো? মান দেওয়া থাকে। আচ্ছা শুনো, তোমরা অনেকে হয়তো এখন আঁকতেছো, মিলেও নাই, অনেকের হয়তো নাও মিলতে পারে। তোমরা করবে কি, এই যে এইচটা না, এইচ এর ডাবল নিবা এস, তোমরা তো এইচ এর ডাবল নিবা, বুঝছো? তোমরা কি করবা? এইচ এর ডাবল নিবা। সবাইকে বুঝতে পারছো? এসটা কি নিবা? এইচ এর ডাবল নিবা, তাহলে হচ্ছে মিলবে। সবাই কি বুঝছো? বুঝতে পারছো? এইচ এর ডাবল নিলে হচ্ছে মিলবে, মানে সহজে মিলবে এবং সুন্দর চিত্র হবে, নয়তো চিত্র এদিক সেদিক দিকে যাবে। ভাইয়া একটা বাহুকে কিভাবে তিন ভাগ করবো? তিন ভাগ করা যায় ভাইয়া। আগে তোমার এই যে কিভাবে যে কোণটা হবে সেই কোণটাকে তিন ভাগ করা যায়, করা যায়, একটা ওয়ে ছিল, ভুলে গেছি যদিও। ঠিক আছে, এবার আসো, সবাই এটা কি বুঝতে পারছি? আচ্ছা স্যার এফ জি প্রাইম মিলে আরেকটা ত্রিভুজ হবে না? হ্যাঁ নিলাম তো, এই যে দেখো এ এফ জি আর এ এফ জি প্রাইম, ঠিক আছে দুইটা ত্রিভুজ, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হবে। কেউ কেউ আবার একটা ত্রিভুজ দেখো না, খেয়াল করো, এখানে দুইটা ত্রিভুজ হবে, এই একটা আর হচ্ছে এই বড়টা, দুইটাই ত্রিভুজ হবে। ঠিক আছে, দুইটা ত্রিভুজ হবে। সবাই সবাই ইয়ে করছি, দুইটাই কিন্তু সত্য মেনে চলে। ঠিক আছে, এবার আসি আমরা নেক্সটে যাই। অনেকে ক্লিয়ার হয়েছো? অনেকে যাদের ক্লিয়ার হওয়া নাই তারা নেক্সটে বলবো, আবার সমস্যা নেই, আমি আছি। আচ্ছা আমরা দুইটা স্লাইড স্কিপ করি, একটু পর দেখবো আবার। আমরা এটা দেখি আগে, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ। হ্যাঁ, রুফ না দিয়ে যদি এ বিন্দুতে এক্স কোণ আঁকি তার সমস্যা নেই, পরে রুফ দিবা, একই কথা হইলো, তাই না? একই তো, রুফটা কখনো দিতে হবে, আমি আগে আঁকছি তুমি পরে আঁকবা, একই তো, সবসময় একই। এবার আসো, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত আঁকো যেন তারা পরস্পর বহিঃস্পর্শ করে। কি বলছি? ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত আঁকতে বলছি। তাহলে একটা ব্যাসার্ধ, আনাস বলতেছে হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া বলো, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, দুই নাম্বারটা হচ্ছে বি, তিন নাম্বারটা হচ্ছে সি। তিনটা ব্যাসার্ধ, তাহলে তিনটা ব্যাসার্ধ এমন ভাবে আঁকতে হবে যেন তারা বহিঃস্পর্শ করে। হ্যাঁ, বহিঃস্পর্শ মানে কি? বাইরের দিকে জাস্ট টাচ করে চলে যাবে, বুঝছো? এই যে বাইরের দিকে হালকা ভাবে টাচ করে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বহিঃস্পর্শ করা, এটা বৃত্ত বহিঃস্পর্শ করা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আঁকবো কিভাবে আমরা, এটা আমরা আঁকবো কিভাবে? তাহলে এখানে কি বলছে? তিনটা ব্যাসার্ধ, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ তিনটা বৃত্ত, তিনটা বৃত্ত আঁকতে হবে এমন ভাবে আঁকতে হবে যেন তারা বহিঃস্পর্শ করবে। তোমরা সবার আগে একটা ট্রিক অবলম্বন করবে, সেটা হচ্ছে তোমরা এখানে এঁকে নিবা এ প্লাস, এখানে কি আঁকবা? এ আর এ প্লাস বি, মানে এ আর এ এর দৈর্ঘ্য আর বি এর দৈর্ঘ্য এঁকে দিবা। তারপর হচ্ছে তোমার কি আঁকবা? বি প্লাস সি। ঠিক আছে, বি প্লাস সি, এটা কি আঁকবা? বি প্লাস সি। আর এখানে কি আঁকবা? এ প্লাস সি। ঠিক আছে, এ প্লাস সি, এখানে কি আঁকবা তুমি? এ প্লাস। তাহলে তিনটা বাহু তুমি এঁকে নিবা, এ প্লাস বি, বি প্লাস সি আর এ প্লাস। এখন তুমি তো কি একটা ত্রিভুজ দিবা, খেয়াল করো, একটা ত্রিভুজ নিলা, এখানে একটা তুমি কি আঁকলা? রশ্মি আঁকলা। এই নিচে তুমি এখানে নিবা এ প্লাস বি নিবা, এখানে নিবা কি? এ প্লাস, এই বাহুটা কি নিবে? এ প্লাস। এখন খেয়াল করো, এইখান থেকে বৃত্তচাপ নিবা কি? এ প্লাস সি, এখান থেকে বৃত্তচাপ নিবা এ প্লাস সি, আর এখান থেকে বৃত্তচাপ নিবা বি প্লাস সি। বুঝছো বিষয়টা? এখান থেকে বৃত্তচাপ নিচ্ছি এ প্লাস সি, এ পাশ থেকে বি প্লাস সি। তাহলে আমি যখন এটাকে আটকায় দিব, এইবার দেখো কি দাঁড়াচ্ছে, খেয়াল করো,
এই ত্রিভুজের এই যে নিচের বাহু, এটা কি এ, এটা হচ্ছে বি, আর এখানে যেহেতু এ প্লাস সি নিচ্ছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, আর এখানে বি প্লাস সি নিচ্ছি, তার মানে কি এটা বি, এটা হচ্ছে সি। বুঝতে পারছো? তাহলে দেখো আবারও বলি, নিচের বাহুটা কি এ প্লাস বি, তার মানে কি এই পাশে এ, এ পাশে বি, আর এই পাশের বাহুটা কি বাম পাশে এ প্লাস সি, তার মানে নিচে এ উপরে সি, ডান পাশে কে নিচে বি উপরে সি, এরকমই তো হয় তাই না? তাহলে যদি তুমি এইখান থেকে বৃত্ত কেন্দ্র নিয়ে ব্যাসার্ধ আঁকো, বৃত্ত আঁকো, তাহলে কি এটা হচ্ছে তোমার এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হবে। এখান থেকে কেন্দ্র করে যদি একটা ব্যাসার্ধ বৃত্ত আঁকো, তাহলে এইটা হচ্ছে বি ব্যাসার্ধের একটা বৃত্ত হবে। এখান থেকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত আঁকো, তাহলে এটা হচ্ছে সি ব্যাসার্ধের একটা বৃত্ত হবে। তাহলে এখানে কি হচ্ছে, তিনটা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত, যারা পরস্পর কি করতেছে, বহিঃস্পর্শ করতেছে। সবাইকে বুঝতে পারছি? দেখো খেয়াল করো, প্রথমে আমরা কি করবো, আচ্ছা বিটে পারফেক্ট সাইড। আচ্ছা দেখো, প্রথমে আমরা কি করব, এ প্লাস বি বা বি প্লাস সি যাই না, এখানে কি নিলাম আমরা, এ প্লাস বি নিব। এখানে কি নিব, এ প্লাস বি, এই যে কেটে নিলাম। এইখান থেকে দেখো, এইখান থেকে কি করব আমরা, এই দেখো এ প্লাস বি নিলাম না, তাহলে নিব কি এ প্লাস সি, এখান থেকে এ প্লাস সি কেটে নিব। ঠিক আছে, এখান থেকে কিভাবে নিব বলতো, বি প্লাস সি কেটে নিব। যদি কেটে নাও, এই দুইটা যদি মিলাই দাও, তাহলে কি আসবে, এ প্লাস সি আর হচ্ছে বি প্লাস সি। তাহলে নিচের যে বাহুটা, সেই বাহুতে কে কে আছে, এই যে এ আছে আর আছে কে বি আছে। আর এখানে যে বাহুটা, এই বাহুতে কে আছে বলতো, এ আছে আর সি আছে। এই পাশে যে বাহুটা, এই বাহুতে কে আছে, বি আছে আর সি আছে। তাহলে দেখো এই এরিয়াটা এখান থেকে যদি কেন্দ্র করে বৃত্ত আঁকো, তাহলে এই এরিয়ায় পুরাটা হচ্ছে সি, এই এখান থেকে যদি বৃত্ত আঁকো, এই এরিয়ায় পুরাটা হচ্ছে এ। ঠিক আছে, আর এই কেন্দ্র করে যদি বৃত্ত আঁকো, এই এরিয়ায় পুরাটা হচ্ছে তোমার বি। সবাইকে বুঝতে পারছে? ঠিক আছে, আমি রেডিয়াস গুলো ট্রায়াঙ্গেল না নিয়ে তোমার তিনটা মাঝখানে কি উৎপন্ন হয়েছে, যেমনটা তা উৎপন্ন হয়েছে, সমস্যা নেই। এটা কি সমদ্বিখণ্ডিত করতে হবে না ভাই, কিচ্ছু করা লাগবে না, তুমি এ এর সমান করে ব্যাসার্ধ দিবা। এ এর সমান করতে এ তো তোমার ফার্স্টে থাকবে, এটা তো আর সমদ্বিখণ্ডিত করা লাগবে না তাই না? এ তো দেওয়াই আছে, এ তো ফার্স্টই আছে, তাই না বলো তো? মানে ব্যাসার্ধ কত নিবে, ব্যাসার্ধ দিবা এ অথবা বি অথবা সি, এক জায়গায় এ, একবার এক জায়গায় বি, আরেক জায়গায় সি। নীলাভ্র। হ্যাঁ, এখানে তোমার তিনটা ত্রিভুজ যখন তুমি এইভাবে আঁকবা, তুমি জাস্ট পাশে এঁকে দেখো বহিঃস্পর্শ করবে। ঠিক আছে, যখন তুমি এভাবে আঁকবা দেখো বহিঃস্পর্শ অবশ্যই করবে। ঠিক আছে, এবার আছে কি আফনান, বুঝছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আর এটা বিবরণ আশা করি লিখতে পারবা। সবাইকে বুঝছি? নেক্সটে যাই তাহলে। ওকে, নেক্সটে যাই। এবার বলছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের যে হচ্ছে এবি আর পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, যে হচ্ছে এবি আর পি হলো যে কোনো একটা বিন্দু, পি বিন্দু দিয়ে অপর একটি যে সিডি অঙ্কন করতে হবে, যেন সিপি স্কোয়ার ইকুয়ালস টু এপি ইন্টু পিবি হয়। তা খুবই হাবিজাবি একটা জিনিস, কিন্তু ইজি। তুমি আমারটা বহিঃস্পর্শ করছে না ভাইয়া, করবে শাওন, তুমি একটু সুন্দর করে আপনি একটু এদিক সেদিকের জন্য হয়তো করছে না, বাট করবে। বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই যে এটা হচ্ছে তোমার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এ বি জে এর পি একটি বিন্দু, এ বি জে এর পি যে কোনো একটা বিন্দু, তাহলে এটা হচ্ছে তোমার এ বি, তোমার কোনটা, এইখানে হচ্ছে তোমার এ বি, এ হচ্ছে এ বি জে। ঠিক আছে, এটার মধ্যে একটা বিন্দু হচ্ছে তোমার পি, এখানে একটা বিন্দুকে পি। আচ্ছা, তাহলে পি একটা বিন্দু, পি বিন্দু দিয়ে অপর একটি যা সিডি অঙ্কন করতে হবে, যেন সিপি স্কোয়ার সমান এপি ইন্টু পিবি হয়। তাহলে এই যে উদ্ভট শর্ত, ঠিক আছে, সিপি স্কোয়ার সমান এপি ইন্টু পিবি হয়, এটা প্রুফ করতে হবে। তাহলে চলো আমরা দেখি, আমরা দেখি এটা প্রুফ করার চেষ্টা করি। তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে তোমার ও কেন্দ্র, ও। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ও কেন্দ্র। তাহলে এক নম্বর অঙ্কন, এক নম্বরে আঁকবা যেটা, সেটা হচ্ছে এক নম্বরে যেটা আঁকবা, ওপি যোগ করো। কি করলা, ওপি যোগ করে দিবা, ওপি যোগ করি। তাহলে ও আর পি যোগ করলাম। সবাই কি বুঝতে পারছো? ও আর পি আমরা কি করছি, যোগ করছি। দুই নাম্বার যেটা, যে এই ওপি থেকে তুমি এখানে একটা লম্ব আঁকবা, এখানে কি আঁকবা, লম্ব আঁকবা। সবাই লম্ব আঁকতে পারো, তাহলে এটা কি হবে বলতো আমাদের, পি টি, সাপোজ এটা পিডি হবে। তাহলে পিডি লম্ব ওপি, লম্ব আঁকতে পারবা সবাই। ঠিক আছে, এখন পিডি কে পিছনে বাড়াই দিবা, পিডি কে কি করবা, পিছনে বাড়াই দিবা, জাস্ট সি বিন্দুতে ছেদ করে। তিন নম্বরে কি, পিডি কে বর্ধিত করি, বর্ধিত করে সি পর্যন্ত নিই।
পর্যন্ত, ঠিক আছে, সি পর্যন্ত বর্ধিত পথ। তাহলে এই যে সিডি এটাই হচ্ছে জ্যাক, সিডি জ্যাক, উদ্দিষ্ট জ্যাক। এখন কথা হচ্ছে এটার থেকে সহজ উপপাদ্য আর নাই, কিন্তু কথা হলো হ্যাঁ সিডি জ্যাক বুঝলাম, কিন্তু সিডি যে এই শর্ত মানে এটা কেমনে বুঝবো? কোশ্চেন এটা না হ্যাঁ, এটার থেকে সহজ কি আছে? উপপাদ্য আছে, সরি সম্পাদ্য কি আছে? এর থেকে তো সহজ সম্পাদ্য থাকার কথা না। যে কি করলা তুমি, কি করলা, ও আর পি যোগ করলা, পি বিন্দুতে একটা লম্ব আঁকলা, সেই লম্বটাকে পেছনে বাড়ায় দিল, শেষ। এতটুকু না, আর কিছু কি আছে এখানে বলো তো? বলো এখানে কি আর কিছু আছে? বলো এখানে তো আর কিছু নাই তাই না? ও থেকে কি করলা, পি পর্যন্ত লম্ব, সরি যোগ করলা, দেন পি থেকে লম্ব আঁকলা ডি পর্যন্ত, পিডি লম্ব ও পি আঁকে, তারপর পিডি কে পেছনে বর্ধিত করে সি পর্যন্ত, তাহলে সিডি হচ্ছে জ্যাক। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে সমস্যা কোথায়, প্রমাণ করতে হবে। আচ্ছা প্রমাণ ইজিয়েস্ট। এখন প্রমাণটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে এখানে প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই, তারপর আমরা দেখি চলো এটা কি হয়, অ্যাকচুয়ালি কি বিষয়টা সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখার যদি চেষ্টা করি তাহলে খেয়াল করো, এখানে আমরা একটা কি রাখি, এতটুকু তো শেষ। এই যারা যারা যাদের পরীক্ষা মার্কস পেতে হয় এতটুকু ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না, ঠিক আছে। এই হচ্ছে তোমার, এটা ছিল, এই হচ্ছে তোমার এবি, হ্যাঁ, এই হচ্ছে তোমার তোমার সিডি, সিডি। তাহলে এখানে ছিল পি, আর ও থেকে পি পর্যন্ত, ও থেকে পি পর্যন্ত এই বক্স দুইটা মিলাই দেবো, তাহলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়। এখন আমার বলো, ওপি যেহেতু লম্ব অক্ষ, তার উপরে সিডি এর উপর লম্ব, ওপি সিডি এর উপর লম্ব অক্ষ না সবাই? বলো ওপি সিডি এর উপর লম্ব অক্ষ, তাহলে কোনো একটা জ্যায়ের উপর যদি লম্ব আঁকো, কোনো একটা জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব আঁকো, তাহলে কি হবে বলতো? কোন একটা জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব আঁকলে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে না, তাহলে সিপি ইকুয়ালস টু পিডি হবে কিনা? বুঝতে পারছি? ওপি লম্ব অক্ষ কার উপর বলতো? পিডি এর উপর লম্ব, তাই না? যদি পিডি এর উপর লম্ব আঁকো তাহলে কি হবে, কোন জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব আঁকলে সেই লম্ব কেন্দ্রকে সমদ্বিখণ্ডিত করে। বুঝে গেছে? সবাই বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আসো দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ প্রথম ত্রিভুজকে এ পিসি, এপিসি ও পি ডিবি, দুইটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজে দেখো এইটা আর এটা সমান, কেন সমান বলতো? কোণ এপিসি সমান কোণ বিপিডি, কেন সমান? কারণ হচ্ছে বিপ্রতীপ, তাই না? বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ। এবার টিপি সমান পিডি, টিপি সমান পিডি কি একটু আগে আমরা পাইছি। আরেকটা জিনিস সমান বলো তো আমাকে কে? আরেকটা জিনিস সমান বলতো, এই কোণ আর এই কোণ কোনোভাবে সমান কিনা? খেয়াল করো, সি এ পি ক্যাপ আর বিডিপি, বিডিপি এই দুটা কোণ সমান। কেউ কি বলতে পারবে কেন সমান এই দুটা কোণ? পরিসিদ্ধ না, একান্তর না, পরিসিদ্ধ কি তাই জানি না ওরে, পরিসিদ্ধ কি? আচ্ছা এই যে ক্যাপ আর বিডিপি কেন সমান বলতো? একই চাপ, মাশাআল্লাহ মুমতাসির বলতেছে একই চাপ। আরে দেখো মুমতাসির, একই চাপ, দেখো এই যে নিচে যে চাপটা আছে, দেখো সিবি দ্বারা উৎপন্ন বৃত্তস্থ চাপকে বলতো? এই যে এটা বৃত্তস্থ কোণকে, এটা আর এটা, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, ঠিক আছে, সিবি দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ। তাহলে এই দুটো হলে আমাদের এই যে এই দুটা ত্রিভুজকে বলতো, এই দুটা ত্রিভুজ খেয়াল করো, এই দুটা ত্রিভুজ এই যে এপিসি, এপিসি আর কি পিডিবি, এই দুই ত্রিভুজ কি তোমার সর্বসম, তাই না? এই দুইটা ত্রিভুজ কি আমাদের সর্বসম। যদি সর্বসম হয়, যদি সর্বসম হয় তার মানে কি? আচ্ছা যদি সর্বসম হয় তার মানে সবার সবকিছু সমান, তাই না? যদি সর্বসম হয় তার মানে কি সবকিছু সমান। এখন খেয়াল করো এখানে কি আছে, এপি আর পিবি আছে, তাহলে এপি আছে আর পিবি আছে, এপি আছে আর পিবি আছে, তাহলে এপি মানে কি বলতো? এপি কার সমান বলো? এপি যার সমানই হোক, এটা আমার কোনো মাথা ব্যথা নাই, হয় সিপির সমান নয়তো সিপির সমান, যার একজনের সমান তো হবে। আর পিবি কার সমান সেটা আমার কোনো মাথা ব্যথা নাই, হয় সিপির সমান নয়তো সিডির সমান, কারণ সিপি আর সিডি তো সেম, তাই না?
তাহলে সিপি দুটেই হয় সিপি না সিপি, কিন্তু সিপি আর সিপি সেম, দুটেই সিপি লেখা যায়, তাহলে সিপি স্কয়ার বলা যায়। সবাই কি বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এক্সামে কি সিপি স্কয়ার এটা প্রমাণ আসবে নাকি শুধু অঙ্ক দিলে হবে? না ভাই, এটাই প্রমাণ আসবে। প্রমাণটা নাকি অঙ্ক দিলে হবে, প্রমাণ করা লাগবে না। প্রুফ এমনি দেখাইছ, প্রমাণ করা লাগবে না। প্রুফ এমনি দেখাইছ, প্রমাণ করা লাগবে না, শুধু বাম পাশে যেটুকু রাখছি সেটুকু রাখলেই হবে। বিশেষ নির্বাচন বৃত্তস্থ কোণ বুঝি নাই, প্রাপ্তি বৃত্তস্থ কোণ বুঝি নাই। হ্যাঁ, বৃত্তস্থ কোণ কি জানা করছি না? খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে এরকম একটা ত্রিভুজে এই আর এই, আর এটা হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, খেয়াল করো এই কোণ আর এই কোণ সমান। আর এই যে তোমার এই চাপটা দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ আর এই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তাহলে বাকি কোণটা তো একটা তো সমান হবে, তাই না? বাকি কোণটা একটা সমান হবে, ঠিক আছে? বা বাকি বাহুটাও তো একটা বাহু তো সমান পরস্পর, তাই না? এবি জে এর কথা লিখেন নাই কেন? তাই লিখি নাই, দরকার ছিল না। ঠিক আছে, সবাই কি বুঝা গেছে? হ্যাঁ, আপনার আশেপাশে গাড়ির শব্দ? জি ভাইয়া, বক্সিবাজার মোড়ের এখানে তোমার ব্রাঞ্চ, তো গাড়ির শব্দ আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি বুঝতে পারছি আমরা সবাই? আমরা সবাই বুঝতে পারছি এতটুক? এপি ইন্টু টিভি বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এপি ইন্টু টিভি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করছি, বুঝছো? রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড এটা আমরা প্রমাণ করছি। আচ্ছা শোনো, আমি একটু ব্রেক দিচ্ছি, কত মিনিটের জন্য? 5 মিনিটের জন্য ব্রেক দিচ্ছি। হ্যাঁ, যদি কারো সমস্যা থাকে আমি আবার বলবো। ঠিক আছে, যদি কারো সমস্যা থাকে আমি আবার বলবো। হ্যাঁ, ওপি কেন দিচ্ছেন? কোনটা ওপি কেন দিচ্ছেন? কোনটার ওপি বুঝি নাই ভাইয়া, খালি চোখে দেখে সর্বসময় মনে হয় না কেন? ভাই এটা তো আঁকা আঁকিতে সমস্যা হয়েছে হয়তো একটু, এই জন্য সর্বসময় মনে হচ্ছে আই গেস, বুঝছি। আচ্ছা, এটা আরেকবার বুঝাইতে বলতেছে। আচ্ছা, এটা আরেকবার বুঝে আমরা ব্রেকে যাব। চলো তাহলে এটাই আরেকবার বুঝাই। সবাই সবাই খেয়াল করো, আমরা সবাই একটু খেয়াল করো, আবার দেখি। খেয়াল করো, ওপি আমরা দেখো এখানে কি আছে, এবি একটা যে আছে, একটা যে আছে এবি, আরেকটা যে আছে কি সিডি। এখন দুইটা পরস্পরকে ছেদ করছে। আর ওপি যেটা সেটা হচ্ছে লম্ব, কার উপর লম্ব? এই যে সিডি জ্যায়ের উপর লম্ব। তাহলে ওপি যেহেতু সিডি জ্যায়ের উপর লম্ব, তাহলে আমরা ক্লাস 8 একটা উপপাদ্য করছিলাম, যদি কোনো বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের উপর লম্ব হয় তাহলে কি হয়, ওই জ্যাকে ওই লম্বটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে, তাহলে সিডি জ্যাকে কে সমদ্বিখণ্ডিত করতেছে? পি বিন্দুতে লম্বটা সমদ্বিখণ্ডিত করতেছে, এটা আমরা পাই। এখন আসো, দুইটা ত্রিভুজ আছে এখানে, একটা হচ্ছে এপিডি, সরি, একটা হচ্ছে এপিসি আর একটা হচ্ছে পিডিবি। দুইটা ত্রিভুজের একটা কোণ তো বিপরীত কোণ। খেয়াল করো, এই যে এরকম ছিল ত্রিভুজ দুইটা, ত্রিভুজ দুইটা এরকম ছিল, এই যে একটা কোণ তো বিপরীত কোণ। তাহলে কি এপিসি আর বিপিডি কি বিপরীত কোণ? আর কি আছে দেখো তো, এই যে সিপি আর সিডি তো সমান, একটু আগে দেখছি আমরা সিপি আর সিডি সমান। হ্যাঁ, আরেকটা ক্যাপ আর বিডিপি, ক্যাপ আর বিডিপি কোন কোন দ্বারা? কোন চাপ দ্বারা? যখন নিচে চাপ আছে এই চাপ দ্বারা, দেখো এই চাপ দ্বারা এই কোণ উৎপন্ন হয়, এই চাপ দ্বারা এই কোণ উৎপন্ন হয়। তার মানে কি, একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ কি পরস্পর সমান। ঠিক আছে, একই চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ কি পরস্পর সমান। সেই অনুসারে কি ক্যাপ আর বিডিপি পরস্পর সমান। ঠিক আছে, আর যদি তুমি এটা না বলতে চাও, এভাবে বলতে চাও যে অপর কোণটা তো এমনিও সমানই হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা ত্রিভুজ কি তাহলে সর্বসম? এই দুটো ত্রিভুজ কি সর্বসম? যদি সর্বসম হয় তার মানে কি এদের সবকিছু সমান, তাই না? এরকম না বিষয়টা? তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এপি, এপি আর পিবি। বলতো এপি ওই ত্রিভুজের কোন বাহুর সমান? সিপি অথবা সিডি, কারো না কারোতে সমান। সেম ভাবে পিবি কার সমান? সিপি অথবা সিডি, কারো না কারো সমান। ঠিক আছে, তাহলে সিপি আর সিডি তো সেম, তাহলে সিপি আর সিডি দুইবার আলাদা ভাবে না লিখি, আমি দুইবারই যদি সিপি লিখি আমার কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। তাহলে সিপি আর সিডি আলাদা ভাবে না লিখে আমি লিখলাম কি সিপি সিডি, দুইবারই সিপি লিখলাম, তাহলে সিপি সিপি মানে কি সিপি স্কয়ার। সবাই কি বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, পিভি সমান সিপি কেমনে? আচ্ছা, পিভি সমান সিপি কেমনে দেখো, পিভি কার বিপরীত বাহু? কোন বাহু কোন উপপাদ্যে কোন দুইটা একই বাহু হওয়া লাগে না? আচ্ছা ভাই, পিভি কার বিপরীত বাহু খেয়াল করো তো। পিভি হচ্ছে তোমার এই যে এটা এই কোণের বিপরীত বাহু, এই কোণের সমান কে ও। তাহলে পিভি যার বিপরীত বাহু আর এই যে সিপি যার বিপরীত বাহু, দুইটার জন্য সমান একই। কথাটা এরকম না?
আচ্ছা একজন বলছে ভাইয়া আর মধ্যে 100 ঠিক আছে মাশাআল্লাহ। ওকে, তারপর চলো দেখি আমরা। ব্রেকটা তখন ছিলই, 1:21 পর্যন্ত ব্রেক ছিল। শাওন বলছে ব্রেক 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 কেন। চলো এবার কি বলছে, এপি সমান সিপি কিভাবে, এপি সমান সিপি কিভাবে, এটা অনেকে আশা করতেছে। এপি আর সিপি সমান কিভাবে, এটা অনেকে আশা করতেছে। আচ্ছা ভাইয়া আমি তো এখানে একটা সমান হবে সিপি আর একটা হবে সিডির সমান, আমি দুইটাকে সিপি লিখছি, এই জন্য দুইটা সমান কি হয়ে গেছে, সিপি স্কোয়ার হয়ে গেছে। বিষয়টা কি বুঝতেছো তাসিম? আমি এপি সমান হয়তো সিডি হবে, সেটাকে আমি কি লিখলাম, সিপি লিখলাম। আবার পিডি সমানও সিডি বা সিপি যে কোনো একটা হবে, সেটাকে আমি সিপি লিখলাম। কারণ কি, সিপি আর সিডি সমান, দ্যাটস ওয়াই আমি দুইটাকেই সিপি লিখছি, সো সিপি স্কোয়ার হবে। বিষয়টা কি বুঝা গেছে তাসিম? সিপি আর সিডির মধ্যে তো কোনো পার্থক্য নাই, তাই না? সরি, সিপি আর পিডির মধ্যে তো কোনো পার্থক্য নাই। এই যে সিপি আর পিডির মধ্যে তো পার্থক্য নাই, তাহলে সিপি যেই কথা, সিপি লেখা এই কথা, পিডি লেখা তো একই কথা, তাই না? সিপি আর পিডি লেখা তো একই কথা। ওকে, আচ্ছা এবার আসো সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজের ভূমি এত 5 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে সবাই কি পরিবৃত্ত অঙ্কন করতে পারি আমরা? পরিবৃত্ত অঙ্কন করতে পারি? সবাই কি পরিবৃত্ত অঙ্কন করতে পারি? না, পরিবৃত্ত অঙ্কন করতে পারি না। আচ্ছা পরিবৃত্ত মানে কি, যে ত্রিভুজটা হচ্ছে তোমার পরিবেষ্টিত করে, সরি যে বৃত্তটা ত্রিভুজটাকে পরিবেষ্টিত করে রাখবে, কি করে রাখবে, পরিবেষ্টিত, পরিবেষ্টিত করতে, পরিবেষ্টিত করে রাখবে। এটার জন্য আমরা কি করব, পরিবৃত্ত মানে কি, যেই বৃত্তটা একটা ত্রিভুজকে পরিবেষ্টিত করে রাখবে, সম্পূর্ণভাবে তোমার পরিবেষ্টিত করে রাখবে, সেটাকে বলা হয় পরিবৃত্ত। ঠিক আছে, তাহলে পরিবৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে একটা পরিবৃত্ত আমরা কিভাবে আঁকবো, মনে করো এইটা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটা, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এইটা একটা ত্রিভুজ। তাহলে তোমার ভূমি কত, 5, ভূমি হচ্ছে 5, আর এখানে অন্যান্য বাহুর দৈর্ঘ্য কত, 6 আর হলো 6। ভূমি হচ্ছে 5, অন্যান্য বাহুর দৈর্ঘ্য কত, 6 আর 6। তাহলে এখন কথা হচ্ছে পরিবৃত্ত কি রাখবো, পরিবৃত্ত আঁকার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমার লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ড। কি দরকার, লম্ব সমদ্বিখণ্ড। তাহলে ত্রিভুজের 3টা বাহুর লম্ব সমদ্বিখণ্ড যেখানে ছেদ করবে ওটা হবে পরিবৃত্তের কেন্দ্র বা পরিকেন্দ্র। ত্রিভুজের 3টা বাহুর লম্ব সমদ্বিখণ্ড যেখানে ছেদ করবে সেটা হবে পরিকেন্দ্র বা পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এই ত্রিভুজের এই বাহু লম্ব যদি সমদ্বিখণ্ড আঁকি, লম্ব সমদ্বিখণ্ড আঁকতে পারি সবাই, তাহলে এই বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকলে কিভাবে হবে, এই যে এখানে অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, তাহলে যোগ করলে কি হবে, এই যে এরকম ভাবে একটা রেখা হবে। সেম ভাবে আমরা যদি এই বাহুটা আঁকি তাহলে কি হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যোগ করলে কোথায় হবে, এখানে একটা বিন্দু পাওয়া যাবে, এদিকে একটা বিন্দু পাওয়া যাবে। তাহলে লম্ব সমদ্বিখণ্ড কি সবাই আঁকতে পারি না আমরা, একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে পারি। তাহলে 2টা বাহুর লম্ব সমদ্বিখণ্ড রেখে যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে তোমার পরিবৃত্তের ছেদ, পরিকেন্দ্রের, সরি পরিকেন্দ্র, তাই না? তাহলে এটাকে কি নাম দিবা, ও নাম দিতে পারো, এটাকে কি নাম দিবা, ও নাম দিতে পারো। তাহলে এখন তুমি ও থেকে যে কোনো বাহুর যে কোনো শীর্ষ বরাবর তুমি টানতে পারো। মনে করো এই শীর্ষ বরাবর মিলাই দিই, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা, এটি হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ। এই দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধ করে বৃত্ত আঁকলেই এই তিনটা কর্নার দিয়ে যাবে। ও বৃত্তের কেন্দ্র, জি ও বৃত্তের কেন্দ্র, সবাইকে বুঝছি, এই 3টা কর্নার দিয়ে যাবে। সবার কাছে কি ক্লিয়ার এটা, সবার কাছে কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন তোমাদেরকে বলছে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ভাইয়া লম্ব সমদ্বিখণ্ডকে মাপ যে কোনো নিলে হবে, হ্যাঁ একটা যে কোনো না, অর্ধেকের বেশি, এই বাহুর অর্ধেকের বেশি, ঠিক আছে, যেটার লম্ব সমদ্বিখণ্ড মনে করো এটার লম্ব দ্বিখণ্ড রাখবা, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা, এখানে একটা, নিচে একটা, এখানে ঠিক আছে। এখন বলো এটার মান কত আসে, এটার মান আসবে কত, তোমরা একটু যারা আসবে তারা মেপে দেখবা, স্কেল দিয়ে মেপে দেখবা, ঠিক আছে, 3.2 বা 3.3 এরকম আসতে পারে, ঠিক আছে। আসল ভ্যালুটা মনে হয় 3.3। তারা ধরো সূত্র দিয়ে তো বের করা যায়, পরিব্যাসার্ধ, সেই সূত্র দিয়ে হয়তো স্যাররা বের করে রাখবে তোমার, ঠিক আছে। তো তোমারটা যদি ধরো আসল মান হচ্ছে 3.3, আসল মান হচ্ছে 3.3, তো তোমাকে যদি এরকম বলা হয় যে
তোমার মনে করো আসলে 3.1 বা 3.4, তো এই পর্যন্ত এই রেঞ্জের মধ্যে তোমাকে অ্যাকসেপ্ট করবে। আর যদি মনে করো তোমার 3 আসছে বা 2.9 আসছে, তখন তোমার কি করবে, স্যাররা 1-2 মার্ক কেটে দিবে। সবাই কি বুঝছো? 1 মার্ক কি কাটবে, বেশি কাটবে না, যদি অঙ্কন ঠিক থাকে। তোমার মানে স্যারের চোখে যাতে না পড়ে যে তুমি ভুল আছো। এখন আসো আরেকবার বলছে একটু বুঝাইতে, তাহলে খুবই সিম্পল, যে একটা ত্রিভুজ আঁকবা, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু নিবা, যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। লম্ব সমদ্বিখণ্ডকটা যেখানে ছেদ করবে, একটা শীর্ষ থেকে সেই ছেদ বিন্দু পর্যন্ত তুমি মিলাই দিবা। সেটাই হচ্ছে তোমার, সেটাকে ব্যাসার্ধ করে বৃত্ত আঁকলেই সেটা হয়ে যাবে পরিবৃত্ত। পরিব্যাসার্ধ কিভাবে বের করে? স্কেল দিয়ে মেপে বের করবা ভাইয়া। 3.30 অ্যাকসেপ্ট করবে ভাইয়া, ওটা স্যারের ইচ্ছা, আমি জানি না। পরিব্যাসার্ধ কিভাবে বের করা? আচ্ছা, সূত্র আছে, সূত্র মেবি এরকম, ভুলে গেছি। তোমার আর ইকুয়ালস টু এবিসি বাই 4 ডেল্টা। ডেল্টা হচ্ছে তোমার তোমার ক্ষেত্রফল, এটা হলো তোমার ক্ষেত্র। পরিব্যাসার্ধ হচ্ছে এটা যে কোনো ত্রিভুজের জন্য ক্ষেত্র। ঠিক আছে, তেল যে 3.7 বা স্কেলে তোমার দেখো সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা আছে, তো ওখানে 3.7 ইজিলি ফাইন্ড করা যাবে। ঠিক আছে, তোমার সেন্টিমিটার স্কেলে সেন্টিমিটারকেও 10 ভাগে ভাগ করা আছে, মিলিমিটারে দেওয়া আছে না, ওখান থেকে বের করবা, সমস্যা কি? এবার তোমার স্টিলের স্কেল গুলাকে মিলিমিটারকেও ভাগ করা আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। হ্যাঁ, রিকেপ প্লিজ, তাহলে আবার আবার একটু রিকেপ করি যারা রিকেপ চাচ্ছ। ঠিক আছে, এখন দেখো এই হচ্ছে তোমার ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ, তাহলে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা। এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে এদিক দিয়ে যাবে, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে হয়তো এই দিক দিয়ে যাবে। ঠিক আছে, এই দিক দিয়ে যাবে। তাহলে এই যে কেন্দ্র পেয়ে গেলা, কেন্দ্র আর হচ্ছে যে কোনো একটা মিলাতে পারো, এটা মিলাতে পারো, এটা মিলাতে পারো, এটা মিলাতে পারো, যেটা খুশি সেটা মিলাবা। যেটাই মিলাও সবই সেম। এখান থেকে কেন্দ্র করে এইটার ব্যাসার্ধ নিয়ে এখান থেকে বৃত্ত আঁকবা। আচ্ছা, আর আর মানে কি? আর হচ্ছে পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ এবিসি হচ্ছে 3টা বাহু, 4 ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, 4 ইন্টু ক্ষেত্রফল, এটা দিয়ে বের করতে পারো যাদের ইচ্ছা হয়। দেখো কত আসছে, আর তুমি মেপে দেখবা যে কত আসে তোমার। তুমি যে খাতায় আছো সেটা দিয়ে কত আসে সেটা মেপে দেখো। সবাই কি বুঝছি আমরা? আচ্ছা, এমন বলছে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা পূর্বের অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান। কি বলছে? এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা পূর্বে অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, যা পূর্বে অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান এবং ব্যাসার্ধের সমান একটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে, একটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো একটি বিন্দু কিউ দিয়ে যায়। তাহলে আমাকে কি বলছে? এমন একটা বৃত্ত বের করতে হবে যা পূর্বের পরিবৃত্তের ব্যাসার্ধের সমান একটি বৃত্তকে পি বিন্দুতে 4 ইন্টু এরিয়া হবে নাকি অনলি এরিয়া? 4 ইন্টু এরিয়া হবে, দীপান্তর। ওকে, তাহলে এমন একটি বৃত্ত বের করতে হবে যা পূর্বে অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান একটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো একটি বিন্দু কিউ দিয়ে যায়। তাহলে আমাকে কি বলছে? আবারও দেখো, এই হচ্ছে তোমার আগের বৃত্তটা, পরিবৃত্তের ব্যাসার্ধ, এই হচ্ছে তোমার আগের বৃত্তটা। তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে বৃত্তের একটা বিন্দু, সেটা কি পি। আর তোমার কিউ হচ্ছে যে কোনো একটা বিন্দু, কিউ কি যে কোনো একটা বিন্দু। তাহলে আবার কি কি বলছে আবারও বলি। তাহলে একটি বৃত্ত কি? একটি বৃত্ত যার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে ও, পি যে কোনো একটি বিন্দু, পি যে কোনো বিন্দু। ঠিক আছে, পি হচ্ছে যে কোনো বিন্দু। এখন কথা হচ্ছে পি যদি যে কোনো বিন্দু হয়, এখন কথা হচ্ছে যে কিউ বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু। একটি বৃত্ত আঁকতে হবে, একটি বৃত্ত আঁকতে হবে, একটি বৃত্ত আঁকতে হবে হবে যা পি ও কিউ দিয়ে যায়, যা পি ও কিউ দিয়ে যায়। তাই কি পি বিন্দু দিয়েও যাবে, কিউ বিন্দু দিয়েও যাবে, এমন একটা বৃত্ত আঁকতে হবে। সবাই কি বুঝতে পারছি? পি বিন্দু দিয়েও যাবে, কিউ বিন্দু দিয়েও যাবে, এমন একটা বৃত্ত আঁকতে হবে। দীপান্ত বলতেছে রেজাল্ট আসছে 3.3001। হ্যাঁ ভাই, এরকম 3.321 এরকমই আসবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তাহলে বৃত্তটা আঁকতে হবে যে পি ও কিউ বিন্দু দিয়ে যায়। তাহলে আমাকে কি পি আর কিউ বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা কি করবো? ফার্স্টে 1 নম্বরে যে কাজটা করবো, ভাই এটা কি বিবরণ? এটা হচ্ছে ভাই বিশেষ নির্বাচন। হ্যাঁ, এটা বিশেষ নির্বাচন। দেখো, পি আর কিউ তোমার যোগ করে দাও। তাহলে কি করবা? পি কিউ যোগ করি, পি কিউ কি করি? যোগ করি। ঠিক আছে, পি কিউ যোগ করি। এখন পি কিউ যোগ করার পরে কি আছে আমাদের খেয়াল করো, পি কিউ যোগ করার পরে কি আছে দেখো, 2 নম্বরে কি আছে, পি কিউ কে যদি যোগ করো, এখন পি আর পি কিউ কে তোমরা কি করবা?
সমদ্বিখণ্ডিত করবো, লম্ব সমদ্বিখণ্ডিত করবো। তাহলে পিকিউ কে লম্ব সমদ্বিখণ্ডিত কিভাবে করবো? এই যেভাবে, তাহলে পিকিউ কে লম্ব সমদ্বিখণ্ডিত করি, পিকিউ কে লম্ব সমদ্বিখণ্ডিত, পিকিউ কে লম্ব সমদ্বিখণ্ডিত করি, পিকিউ কে লম্ব সমদ্বিখণ্ডিত করছো। এখন দেখো এই যে ওপি, দেখো ওপি কে বর্ধিত করি। আচ্ছা ওপি কে বর্ধিত করি, তাহলে দেখো 3 নাম্বার, ওপি কে বর্ধিত করি, বর্ধিত করি। তাহলে এরা কোন বিন্দুতে ছেদ করে বলতো? এরা কোন বিন্দুতে? এই যে সি বিন্দুতে ছেদ করে। এরা কোন বিন্দুতে ছেদ করে? সি বিন্দুতে ছেদ করে। তাহলে খেয়াল করো 4 নম্বরে লিখি, লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক ও ওপি এর বর্ধিতাংশ, বর্ধিতাংশ কোথায় ছেদ করে? সি বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। যদি ছেদ করে, ঠিক আছে, যদি ছেদ করে, যদি ছেদ করে, এখন কি করবা তুমি? সি কে কেন্দ্র করে, এমনটা লাগবে, সি কে কেন্দ্র করে 5 নম্বরে লিখো, আমাদের চ্যাট বক্সে হ্যাঁ, সি কে কেন্দ্র করে, সি কে কেন্দ্র করে, সি কে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে। তাহলে আমরা লিখবো কি? সি কে কেন্দ্র করে 5 নম্বরে লিখো যে সি কে কেন্দ্র করে, কেন্দ্র করে, সি কে কেন্দ্র করে, তো তোমার সিপি অথবা, অথবা এই যে সিকিউ দিতে পারো, সিকিউ দিতে পারো, সিকিউ সমান, সমান ব্যাসার্ধ নিয়ে, নিয়ে বৃত্ত আঁকো, ঠিক আছে? তাহলে এই যে সি কে কেন্দ্র করে এই সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা এঁকে, আচ্ছা অনেক সুন্দর বৃত্ত হয়েছে, সমান ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্তটা আঁকতে পারো। এখন কথা হচ্ছে বৃত্তটা হয়নি, আমি আবার এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আবার এঁকে দেখাচ্ছি, খেয়াল করো এখানে একটা বৃত্ত ছিল, এখানে একটা বৃত্ত ছিল, এটা ছিল ও, এটা ছিল পি, ঠিক আছে? এটা ছিল ও, এটা ছিল পি, ও আর পি যোগ করছি, এখানে একটা বিন্দু ছিল কি। এখন পি আর কিউ যোগ করছি, ঠিক আছে? পি আর কিউ যোগ করছি, পি আর কিউ কে লম্ব সমদ্বিখণ্ডিত করছি। ওপি কে বর্ধিত করলে যেখানে ছেদ করে, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে কেন্দ্র করে তোমার এমন একটা এখানে বৃত্ত আঁকতে হবে, এটা ছেদ করবে না যদি সাইড দিয়ে যাবে, ঠিক আছে? সাইড দিয়ে পি আর কিউ মধ্যবিন্দুকে কেন্দ্র ধরে আঁকলেই তো হতো না, ভাই হইতো না, মাইশা হইতো না। পি আর কিউ মধ্যবিন্দুকে কেন্দ্র ধরে আঁকলে ছেদ করতো, বুঝছো? ছেদ করতো, পি আর কিউ মধ্যবিন্দুকে কেন্দ্র ধরে আঁকলে ছেদ করতো। তারা ভাইয়া কেন্দ্র দিয়ে বৃত্ত যাবে? সরি ভুল করছি একটু, আচ্ছা আচ্ছা ভুল করছি, হ্যাঁ ভুল করছি, একটু একটু ভুল করছি, এই দিক দিয়ে কেন্দ্র দিয়ে না, মানে এটা কেন্দ্র একটু নিচে দিয়ে যাবে, হ্যাঁ এটা ভুল করছি, কেন্দ্র দিয়ে বৃত্ত যাবে না, এদিকে নিচে দিয়ে যাবে। যাক, অঙ্কনটা অনেক ভুল হয়েছে আর কি, মানে ফালতু হয়েছে বলতে গেলে। এটা হবে ও, এটা হবে তোমার পি, ও পি, এখানে হচ্ছে তোমার কিউ, তাহলে পি আর কিউ মিলাবা, এটাকে ছেদ করবা, এটাকে পিছনে দিবা, এটাকে কেন্দ্র করে, এই কেন্দ্র করে এদিক দিয়ে এঁকে দিবা, ঠিক আছে? আচ্ছা অ্যাঙ্গেল সিপিকিউ এর সমান করে, পিকিউ দিয়ে কোণ আঁকলে হবে না, সিপিকিউ এর সমান করে পিকিউ দিয়ে কোণ আঁকলে, ভাইয়া সেম কাজই তো হয়েছে অ্যাকচুয়ালি, সেম কাজই হয়েছে না নীলা ব্রো? অ্যাঙ্গেল পিকিউসি, পিকিউসি এর সমান করে সিপিইউ কি, হ্যাঁ হ্যাঁ হবে, হবে, বাট কথা হচ্ছে তুমি তো সি পাবা না, তাই না নীলাপুর? আগে তো তুমি সি পাবা না, সি কেমনে পাবা? ছেদ না করার আগ পর্যন্ত সি পাবা না, কথা কি বুঝা গেছে নীলাপুর? সি তো আগে পাবা না ছেদ না করে, তুমি হয়তো ছেদ করাতে যাচ্ছ না। আচ্ছা আবার কি বলতে হবে, এই জিনিসটিকে আবার দেখাতে হবে তোমাদেরকে, বলো এটা সম্পদ 7 তাই নাকি? না, আচ্ছা ঠিক আছে চলো, তাহলে যদি দেখানো না লাগে আমরা ব্যাক করি আবার, আমার মেইন সম্পদ ব্যাক করি, আমাদের 2টা সম্পদ ছিল আর 2টি আছে, এইটাই লাস্ট। তাহলে চলো আমাদের কি বলছে, এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা নির্দিষ্ট সরলরেখাকে কোনো নির্দিষ্ট বিন্দুতে, এমন একটি নির্দিষ্ট বৃত্তকে একটি নির্দিষ্ট যে কোনো বিন্দুতে, সরলরেখাকে যে কোনো বিন্দুতে এবং একটি নির্দিষ্ট বৃত্তকে এর একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে।
খেয়াল করো ভাইয়া, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। খেয়াল করো, এখানে বলছে যে একটা বৃত্ত আছে এরকম, এটা হচ্ছে ও বিন্দু, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর এটার একটা বাইরের একটা বিন্দু আছে, সরি উপরস্থ বিন্দু আছে পি, তাহলে ওপি, আর একটা সরলরেখা আছে এখানে। তাহলে আমাকে সরলরেখাটার কোনো বিন্দু দেয় নাই, তাহলে আমাকে কি বলছে অ্যাকচুয়ালি, আমাকে বলছে হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে কোথায় ছেদ করতে হবে, কোথায় স্পর্শ করতে হবে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে, বৃত্তকে পি বিন্দুতে, পি বিন্দুতে, আর তোমার কি সরল রেখাকে যে কোনো বিন্দুতে, সরল রেখাকে, সরল রেখাকে যে কোনো বিন্দুতে ছেদ করতে হবে, যে কোনো বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে যে কোনো পি বিন্দুতে আর সরলরেখাকে যে কোনো বিন্দুতে ছেদ করতে পারবে। আমার কথা কি বুঝা গেছে? তাহলে এমন একটা ত্রিভুজ সরি বৃত্ত আঁকতে হবে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে পি বিন্দুতে এবং সরলরেখাকে যে কোনো বিন্দুতে ছেদ করা যায়। তাহলে ও আর পি যদি তুমি যোগ করো, খেয়াল করো, ও আর পি যদি তুমি যোগ করো, এটাকে যোগ করে দাও, এটাকে যোগ করে দাও। এখন কথা হচ্ছে এটাকে যদি যোগ করছো, এখন খেয়াল করো, এটাকে যোগ করে দিছো না, এই পি বিন্দুতে তোমরা কি স্পর্শ আঁকতে পারো? তোমরা কি স্পর্শ আঁকতে পারো সবাই? এই পি বিন্দুতে স্পর্শ আঁকতে পারো? এক নম্বরে দাও ও পি যোগ করি, যোগ করি। ঠিক আছে, আচ্ছা যদি স্পর্শ আঁকতে না পারো তাহলে তোমরা কি করবা, এই ব্যাসার্ধের সাথে লম্ব আঁকবা। ব্যাসার্ধের সাথে কি আঁকবা? লম্ব আঁকবা। তাহলে ব্যাসার্ধের সাথে যেটা লম্ব সেটাই অ্যাকচুয়ালি স্পর্শ। তাহলে ব্যাসার্ধের সাথে লম্ব মানে কি? স্পর্শ। ব্যাসার্ধের সাথে লম্ব মানে কি? স্পর্শ। তাহলে মনে করো ও পি, এখানে কি এ, তাহলে কি এখানে পি বিন্দুতে, পি বিন্দুতে, বিন্দুতে পি এ স্পর্শক আঁকি, পি বিন্দুতে পি এ স্পর্শক আঁকি। পি বিন্দুতে কি করলাম? পি এ স্পর্শ আঁকলাম। সবাই কি বুঝছো? পি বিন্দুতে কি করলাম? পি এ স্পর্শ আঁকলাম। এখন কথা হচ্ছে এই স্পর্শকটা, এখন আসো ওপি কে বর্ধিত করো, ওপি কে এদিক দিয়ে বর্ধিত করো। ওপি কে কি করলাম? বর্ধিত করলাম। তাহলে 3 নম্বরে কি, ওপি কে বর্ধিত করি, ওপি কে আমরা বর্ধিত করি। এখন বলছে এই যে কোণটা, এই যে কোণটা সরলরেখা, এই যে এখানে কোণটা, এই কোণটাকে তোমরা কি করবা? ডিভাইড করবা, অর্ধেক করবা। এই কোণটাকে কি করে দিবা? অর্ধেক করবা। তাহলে এখানে মনে করো বি দাও, ঠিক আছে, এই কোণটাকে তুমি অর্ধেক করে দাও। তাহলে আমরা এখানে কি কোণ পাচ্ছি? বিএপি কে সমদ্বিখণ্ডিত করি। আমরা কি বলতে পারছি? 4 নম্বরে দেখো, বিএপি কে সমদ্বিখণ্ডিত করি, বিএপি কে সমদ্বিখণ্ডিত করি। এখন ভাই কেন সমদ্বিখণ্ডিত করলাম? খেয়াল করো, এইখান থেকে, ঠিক এইখান থেকে তুমি একটা কি আঁকবা? লম্ব আঁকি। ঠিক আছে, এখান থেকে লম্ব আঁকি, বিএসসি দাও সিডি। ঠিক আছে, এখান থেকে লম্ব। তাহলে দেখো 5 নম্বরে দেখো, সিডি লম্ব এবি আঁকি, আঁকি। ঠিক আছে, এখান থেকে লম্ব আঁকা, লম্ব আঁকার পরে খেয়াল করো সবাই, তাহলে দেখো এখানে লম্ব আছে। ঠিক আছে, লম্ব আঁকার পরে এই সি কে কেন্দ্র করে এই দুই বিন্দু থেকে নিয়ে এখান দিয়ে একটা বৃত্ত এঁকে ফেলি। তাহলে 6 নম্বরে কি বলছে? সি কে কেন্দ্র করে, কেন্দ্র করে কি আঁকতে পারতেছো? যে সিডি বা তোমার সিপি এর সমান, সমান ব্যাসার্ধ নিয়ে, নিয়ে বৃত্ত আঁকা, বৃত্ত আঁকি। এখন কথা হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত। এখন আমার কথা হচ্ছে কেন কি করলাম? ঠিক আছে, আমার কথা হচ্ছে কেন কি করলাম। হ্যাঁ, খেয়াল করো, এখানে যখন তুমি একটা বৃত্ত আঁকলো, আবার আমরা এটাকে পাশে দেখি, দেখো এখানে যখন তুমি একটা বৃত্ত আছে আর নিচে একটা সরলরেখা, সরলরেখা যে কোনো বিন্দুতে ছেদ করতে হয় কিন্তু স্পর্শ করতে পারে বৃত্তকে একটা বিন্দুতে। তাহলে মনে করো এখানে তুমি ও ছিল, এখানে তুমি একটা পি বিন্দু দিলা, এখানে কি নিলে? একটা পি বিন্দু দিলা। কারণ এখানে তুমি একটা স্পর্শ পাচ্ছ, খেয়াল করো এখানে স্পর্শ পাচ্ছ। ওপি কে যখন তুমি বাড়াই দিচ্ছ এদিকে, খেয়াল করো এই স্পর্শকটাকে দুই ভাগ করার অর্থ, এই কোণটাকে দুই ভাগ করলো, এই দুইটাকে দুই ভাগ করে এখানে কি করলো? একটা লম্ব। এখন দেখো এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিভাবে? এখানে এটার লম্ব, এখানে হচ্ছে এটা লম্ব, এখানে হচ্ছে এটা লম্ব, এটা। এখন যখনই তুমি দুইটা কোণ সমান করছো, তার মানে কি এই বাহু আর এই বাহু কি হয়ে গেছে? সমান হয়ে গেছে।
যখনই দুইটা কোণ সমান করছে তখন কি হয়ে গেছে, এই বাহু সমান হয়ে গেছে। তাহলে আমরা এমন একটা বিন্দু পাইছি যে বিন্দু থেকে বৃত্তের দূরত্ব সমান, যে বিন্দু থেকে সরলরেখার দূরত্ব সমান। এই জন্য হচ্ছে আমরা কি করছি, স্পর্শক এঁকে তোমার কি করছি, স্পর্শকটা বাঁকা হলে ওইটা সমকোণী হয় কিভাবে? হ্যাঁ, স্পর্শক তো সরল রেখার উপর বাঁকা হচ্ছে, সরণেই স্পর্শক তো এই যে এখানে ব্যাসার্ধের সাথে বাঁকা হয়, স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব, তাই না? ব্যাসার্ধের সাথে বাঁকা হয়, ঠিক আছে। তাহলে তখনই তুমি এখানে কি দুই ভাগ করছো, তখনই কি হয়ে গেছে, দুইটা তোমার কি হয়ে গেছে বলতো, দুইটা বাহু সমান হয়ে গেছে। দুইটা বাহু সমান হওয়ার অর্থ কি বলতো, তোমার এখানে একটা যে একটা নির্দিষ্ট বিন্দু পাইছে, যে বিন্দু থেকে সরল রেখা এবং বৃত্ত দুইটার দূরত্বই সমান, তো তুমি ওইটাকে কেন্দ্র করে বৃত্তটা এঁকে ফেলছো। সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? একে আবার বলতে হবে? ওকে, ক্লিয়ার বলতেছে, অনেকে বলছে ক্লিয়ার। আর কেউ, আর কারো কোনো সমস্যা এখানে? ক্লিয়ার? যাই হোক, সবাই বুঝতে পারছে। ওকে, তাহলে লাস্ট ইয়েতে যাই আমরা। খেয়াল করো, এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ করে। তাহলে একটা বৃত্তকে কোনভাবে কোথায় স্পর্শ করে? একটা বৃত্তকে স্পর্শ করে একটা নির্দিষ্ট বিন্দুতে, একটা বৃত্তকে স্পর্শ করবে কোথায়? একটা নির্দিষ্ট বিন্দুতে। তাহলে তোমার একটা বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে, আরেকটা বৃত্তকে যে কোনো বিন্দুতে। তাহলে তুমি মনে করো যে এটা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা একটা পি, পি একটা বিন্দু, ঠিক আছে। আর এটা একটা মনে করো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে কোথায় ছেদ করবে আমি জানি। তাহলে কোথায় কি কি বলছে দেখো তো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে কোথায় ছেদ করবে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে বৃত্তকে কোথায়? পিতে, পিতে এবং এবং তোমার সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে যে কোনো জায়গায়, কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, ঠিক আছে। তাহলে এটা কি বুঝতে পারছি? তাহলে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে কোথায়? পিতেই ছেদ করতে হবে, আর সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে যে কোনো জায়গায় ছেদ করলেই হবে, স্পর্শ করলেই হবে। এখন তোমার কাজ কি? এক নম্বরে কি করবা, ও আর পি যোগ করে দাও। তো দেখো, ও আর পি যোগ করে দাও। ওপি কি করবা? ওপি যোগ করি। এখন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, কমন স্পর্শক আঁকতে হবে, ঠিক আছে। সাধারণ স্পর্শক তোমার আঁকতে হবে, ঠিক আছে। সাধারণ স্পর্শক তোমার আঁকতে হবে। এখন সাধারণ স্পর্শক কিভাবে আঁকবে? মানে হচ্ছে এমন একটা স্পর্শক আঁকতে হবে যেই স্পর্শকটা এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ওখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে এটারও স্পর্শক, এটারও স্পর্শক, এটারও স্পর্শক, এটারও স্পর্শক। তাহলে এখানেও 90 করবে, এখানেও তোমার স্পর্শক করবে। তাহলে এই স্পর্শকটা কেমনে আঁকবো? এটার নাম মনে করে দাও পিডি। তাহলে একটি স্পর্শক পি হতে স্পর্শক, স্পর্শক কি আঁকি? পিডি আঁকি। পি হতে স্পর্শক পিডি আঁকি। তাহলে এই যে স্পর্শকটা আঁকছো, পি হতে কোন স্পর্শকটা আঁকছো? পিডি স্পর্শক আঁকছো। এটা কি? এই বৃত্তেরও স্পর্শক, ওই বৃত্তেরও স্পর্শক। এখন তুমি কি করবা? দেখো, এখানে যদি স্পর্শকের সাথে লম্ব আঁকো, এখানে যদি স্পর্শকের সাথে লম্ব আঁকো, তাহলে কি পেয়ে যাবা? ব্যাসার্ধ পেয়ে যাবা না? এখানে যদি স্পর্শকের সাথে লম্ব আঁকো, এই বিন্দু থেকে লম্ব আঁকো, তাহলে কি পেয়ে যাচ্ছ? ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ। তাহলে এটার নাম দাও ই। তাহলে দেখো 3 নম্বরে দেখো, সি পিডি স্পর্শক হতে, স্পর্শক হতে হতে সিই ব্যাসার্ধ নিই, ব্যাসার্ধ নিই, ব্যাসার্ধ নিলাম। এবার আসো 4 নম্বরে দেখো, সি ব্যাসার্ধকে নিচে বর্ধিত করলে কি পাবো বলতো? নিচে বর্ধিত করলে সিএফ ব্যাসার্ধ পাবো। সি কে বর্ধিত করে, বর্ধিত করে কি পাবা? সিএফ পাবা, সিএফ পাই, ঠিক আছে, সিএফ পাই। এখন দেখো, এইটা আর এই পি যোগ করে দাও, এইটা আর পি যোগ করে দাও, ঠিক আছে। পি আর এফ যোগ করে দাও, পি এফ যোগ করি, পি এফ যোগ করি, তবে বলছে পি এফ যোগ করে। এখন এটাকে বর্ধিত করো, এটাকে বর্ধিত করো। তাহলে এটা মনে করো চিতে ছেদ করছে, তাহলে কি করে? ওপি কে বর্ধিত করি,
ওপি কে বর্ধিত করি। ঠিক আছে, ওপি কে তোমরা কি করছো, বর্ধিত করছো। এখন দেখো সি আর জি দিয়ে, খেয়াল করো, সি আর জি দিয়ে তুমি বাড়ায় লেখো সিজি যোগ করে বর্ধিত করি, সিজি যোগ করে বর্ধিত করলে এখন দেখো এখানে ছেদ করছে না, এই যে এখানে ছেদ করছে ও প্রাইম বিন্দুতে, এইখান থেকে খেয়াল করো এই যে ওপি আর ওজি দূরত্ব সমান, ওপি আর ওজি দূরত্ব সমান। তাহলে 8 নম্বর পয়েন্টটা হচ্ছে ওপি বা ওজি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত নিয়ে বৃত্ত আঁক। সবাই বুঝতে পারছো? ওপি অথবা ওজি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত, এইরকম হবে বৃত্তটা। এখন কথা হচ্ছে ভাইয়া পরীক্ষায় কেমনে আঁকবো? পরীক্ষায় তো এই কমন স্পর্শ আঁকতে গিয়ে জানবে পেতে, টু বি অনেস্ট আমারও বেরিয়েছিল একদম ছোট ছিলাম, ঠিক আছে, আমি আঁকতে পারতাম না কমন স্পর্শ। এখানে আমি এখন দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরো, একটা স্লাইড নেই। হ্যাঁ, খেয়াল করো, তোমরা কি করবা দুইটা বৃত্ত, এখন বৃত্ত কোথায় আছে এটা তোমার বলে দেওয়া নেই, তাই না? বৃত্ত কোথায় আছে এটা তোমার বলে দেওয়া নেই। তুমি এখানে একটা বৃত্ত নিবা, ঠিক আছে, এখানে একটা বৃত্ত নিবা, নিয়ে কি করবা, এখানে ও ছিল না, এখানে তুমি পি দিবা, একটা বিন্দু দিবা, শেষ, পি দিবা। এখন এখানে তুমি একটা স্পর্শক আঁকো, এই যে লম্ব করে একটা স্পর্শক আঁকছো না। এখন এই পয়েন্টের যে কোনো একটা বিন্দু নয়, এই স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু নিয়ে এখানে আরেকটা বিন্দু দাও, এই দুই পয়েন্টটা মিলে একটা ছোট্ট বৃত্ত, তাহলে হয়ে গেল কি, এটা তোমার সেকেন্ড বৃত্ত হয়ে গেল। বুঝতে পারতেছো? এটা তোমার কি হয়ে গেল, সেকেন্ড বৃত্ত হয়ে গেল। ক্লিয়ার? তার মানে কি, তুমি সাধারণ স্পর্শক না এঁকে আগে একটা স্পর্শক আঁকো, ওই স্পর্শকের উপরে আরেকটা বৃত্ত এঁকে। এখন তুমি কি করবে, এটা বাড়ায় দাও এখানে, তারপরে পি আর এটা যোগ করো, ঠিক আছে, এটা বাড়ায় দাও, এটা যোগ করো, দেখো এইটা, যে এটা আর এটা সমান, তুমি খেয়াল করে রেখে, তখন হচ্ছে তুমি এটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে পারো। এই যে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত। সবাই কি বুঝছি এখন, নাকি আবার বলতে হবে? বুঝছি, টেকনিকটা বুঝছি। কেন সমান নীলাভ, কেন সমান, প্রুফটা নিয়ে ইন্টারেস্টেড না ভাইয়া এখন বর্তমানে? সবাইকে বুঝতে পারছি? হ্যাঁ, যদি সবগুলার প্রুফ দেখাইতে হয় তাহলে অনেক টাইম লাগবে, সত্যি কথা বলতে। হ্যাঁ, সত্যি কথা নীলাভ ভাইয়া, যদি সবগুলা প্রুফ দেখাইতে হয় অনেক টাইম লাগবে, ঠিক আছে, অনেক সময় সাপেক্ষ, তাই না? কারণ আমরা তো সম্পাদ্য তোমার কি বলে, ওই উপপাদ্যের সম্পাদ্যের এক্সট্রা যদি প্রুফ সহ পড়ি তাহলে টাইম লাগবে। হ্যাঁ, পড়লে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বাট কথা হচ্ছে মানে আজকের ক্লাসে ধরো 7টা-8টা সম্পাদ্য পড়াই করছে, ঠিক আছে, তো একটু ঝামেলা। আচ্ছা, আবারও বলি, এই মনে করে একটা বৃত্ত ছিল, তোমরা কি করবা, এটার বৃত্ত ছিল এখানে ও, এটা হচ্ছে পি, ঠিক আছে, পি। এইখান থেকে তুমি কি করবা, লম্ব আঁকবা, লম্ব আঁকলে কি হবে, স্পর্শক হয়ে যাবে। এই স্পর্শকের এখানে একটা নিবা, এখানে একটা ছোট্ট বৃত্ত, এই করলা তুমি, এটাকে মিলাই দিলা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এখানে, এটাকে বাড়াই দিলা। এখন করবা কি, তুমি এইটা আর পি মিলাই দাও, এটাকে বর্ধিত করো, এটা আর এটা সমান করো, এটা 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 সমান হবে, এখান থেকে বৃত্ত করে বুঝছো? তাহলে এই ছিল আজকে তোমার মোটামুটি ক্লাস, বুঝছো? সম্পর্ক কি হার খুব বেশি না, বুঝতে পারলে, যদি তুমি টাইম দাও এখানে, মনে রাখো এটা টাইম দিলে এগুলো অনেক মজা, বুঝছো? যদি তোমরা টাইম দাও বসে বসে তাহলে এটার মজা হবে, আর যদি টাইম না দাও